So I welcome you in the winter evening. It's cool outside, but we are excited to hear AI and singularity from our student from the most senior batch in the department, Naim Imtiazuddin Raju. I'm inviting Raju to present his talk and discussion on AI and singularity. থ্যাংক ইউ স্যার স্যার আগে বলে দিয়েছেন আজকে আমি আলোচনা করব এআই এন্ড সিঙ্গুলারিটি নিয়ে। আসলে বর্তমান বিশ্বে খুবই একটা জমজমাট টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদিও বা বিজ্ঞান মহল এটাকে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স কিংবা সংক্ষেপে এজিআই নামে জানে। তবে আমরা ফিলোসফিতে এটা এআই নিয়েই টার্মটাকে বলতেছি আর কি, এআই বলি। রাজু, জি স্যার। তোমার যে স্পিকার যেটা আছে, স্পিকারের ইয়াটা যদি কাছে নিয়ে বলো তাহলে মনে হয় একটু বেটার শোনা যাবে। এখন মনে হয় বেটার শোনা যাচ্ছে। এখন কি বেটার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, একটু মানে কাছে টেনে ওই যে ইয়াটাকে, যেটা হেডফোনের যেটা স্পিকার, ওটা কাছে বললে একটু সাউন্ড বেটার শোনা যাবে। ওকে স্যার, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এআই বলছি, যদিও বা বিজ্ঞান মহলে আমি ইদানিং স্টাডি করতে গিয়ে দেখেছি এটাকে বেশিরভাগ এজিআই নামে বেশি জানে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এজিআই। তো এটা বর্তমান সায়েন্সের ডেভেলপমেন্টের কারণে এটা বেশ জমজমাট, এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে বিশ্বে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে আমাদের জন্য। তো এখন কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। সহজ কথায় যদি আমি বলতে যাই, একদম সাদামাটা কথায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে নন বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স, যেটা বায়োলজিক্যাল বিং এর মধ্যে যে ইন্টেলিজেন্স আছে ওই ধরনের ইন্টেলিজেন্স না, বাট আমরা হিউম্যানরাই ডেভেলপ করবো একটা ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে অনেকটা মানুষের ইন্টেলিজেন্স যেমন, তেমন করে আমি ইন্টেলিজেন্সটা ডেভেলপ করলাম, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করা হচ্ছে বিজ্ঞানের কাজ। এখন প্রশ্ন তাহলে থেকে যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু বিজ্ঞানের কাজ, তাহলে ফিলোসফি এখানে কেন? ফিলোসফির কি কাজ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ফিলোসফি কিভাবে এঙ্গেজ হতে পারে? তো আমাদের প্রবলেমটা আসলে শব্দটা দিকে তাকালে আমরা পেয়ে যাই। আমরা যখন বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে কি ইন্টেলিজেন্সটা রিয়েল না, আমরা বলছি আর্টিফিশিয়াল। তাহলে এই প্রশ্নের জের ধরে এসে যায় যে আরেকটা প্রশ্ন, যে হোয়াট ইজ রিয়েল? তাহলে রিয়েল কি? আমরা এখানে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা নন বায়োলজিক্যাল ইন্টেলিজেন্সকে বোঝাচ্ছি, সেহেতু এখানে ধরে নেওয়া যায় যে আমরা রিয়েল বলতে বোঝাচ্ছি আমাদের ইন্টেলিজেন্সকে। আমরা বলছি রিয়েল ইন্টেলিজেন্স। আর আমরা যখন একটা ইন্টেলিজেন্স তৈরি করছি আমাদের মতো করে, তখন আমরা সেটাকে বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিসের ভিত্তিতে আমরা আর্টিফিশিয়াল বলতেছি, আর কিসের ভিত্তিতে আমরা আমাদেরকে রিয়েলকে বলতেছি, আমাদের নিজের ইন্টেলিজেন্সকে রিয়েল বলতেছি, আর কতটুকু ইন্টেলিজেন্ট হলে সেটাকে আমরা রিয়েল বলবো বা আমাদের মতো বলবো, সেই জন্যই আসলে ফিলোসফি এইসব বিষয় নিয়ে এঙ্গেজ হয়। বিষয়টা মোস্টলি লজিক্যাল, এথিক্যাল এবং এপিস্টেমোলজিক্যাল, সাথে মেটাফিজিক্স এরও আলোচনা আছে। মোট কথা আমরা যদি হিউজ ব্রাঞ্চ হিসেবে ধরি, তাহলে ফিলোসফির অ্যাক্সিওলজিতে এই বিষয়গুলো বেশি আলোচনা হয়। বেশি তো এই যে ফিলোসফি মূলত কি করে, আমরা যদি মোটা দাগে বলতে যাই, ফিলোসফি হচ্ছে যে কি কোনো বিষয় নিয়ে রেশনাল ইনভেস্টিগেশন করে। তো আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রেশনাল ইনভেস্টিগেশন চালাই, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে ফিলোসফি অফ এআই। তো এইভাবেই আমরা ফিলোসফি অফ এআই এর একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড পাই। তো যদিও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করা আমাদের কাজ না, ফিলোসফির লোকেদের কাজ না, কিন্তু ফিলোসফির এই যাবতীয় মৌলিক প্রশ্নাদি দিয়ে নিয়ে আলোচনা করা ফিলোসফির সেক্টরের মধ্যে পড়ে যায় আর কি। তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাউন্ডেশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি, কিসের বেসিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাউন্ডেশন কি হতে পারে। তো আমরা যদি দেখি তাহলে এখানে ব্রডলি ম্যাথমেটিক্স, সাইকোলজি, নিউরোসায়েন্স সহ অনেকগুলো ব্রাঞ্চের ব্যাকগ্রাউন্ড পাবো। তো আমি আসলে একাডেমিক্যালি ওইরকম আলোচনা করতে চাচ্ছি না। সোজা কথায় যদি আমরা বলতে যাই যে আমরা মানুষরা সিদ্ধান্ত নেই, আমরা মানুষরা ইন্টেলিজেন্ট বিং, আমরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিই, চিন্তা ভাবনা করি। তো আমরা যদি একটা মেশিন ডেভেলপ করি যেটা আমাদের মতো চিন্তা ভাবনা করবে, আমাদের মতো বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে, এই যে আমি আজকে একটা সেমিনার করতেছি,
একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি, অনেকগুলো পার্টিসিপেন্টের সাথে, স্যারের সাথে কথা বলতেছি, এখানে যত পার্টিসিপেন্ট আছেন তাদের সাথে এঙ্গেজ হচ্ছি বা হবো। তো আমরা যদি এরকম একটা মেশিন ডেভেলপ করতে পারি যেটা যেটা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে, প্লাস চিন্তা ভাবনা করতে পারে, তখন সেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছি। এখন বিষয় জটিলতাটা এই জায়গায় যে আমরা যখন বলছি যে আমাদের মতো ইন্টেলিজেন্স, তাহলে আমাদের মতো বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? আমাদের মতো কোন দিক দিয়ে আমাদের মতো? কি দেখতে আমাদের মতো, নাকি চিন্তা ভাবনায় আমাদের মতো, নাকি আচার আচরণে আমাদের মতো? তো এইসব বিষয় নিয়েই আমাদের ফিলোসফি অফ এআই এর আলোচনা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোটামুটি অনেকখানি এগিয়ে যাচ্ছে বর্তমান বিশ্বে, যেহেতু বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে এবং আশা করি অদূর ভবিষ্যতে আরো বেশি এগিয়ে যাবে। তো সেই বেসিসে আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্যাটাগরি গুলোকে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রং এআই, সবল অর্থে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর একটা হচ্ছে উইক এআই। স্ট্রং এআই নিয়ে আমি পরে আসতেছি, আগে উইক এআইটা বলি। উইক এআই হচ্ছে যে কি মানুষের মতো বুদ্ধিমত্তা, যেমন মানুষ 1 এ 2 এ যোগ করলে 3 হয় সেরকম একটা গণনা করতে পারে, প্লাস আরো অনেক ধরনের মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে। এই কাজকর্মগুলা যখন মেশিন করতে পারে তখন সেটাকে আমরা উইক এআই বলছি। মানুষের মতো করে আর কি, যেমন আমরা দেখতে পাই একটা ক্যালকুলেটর করে ফেলে, আমরা ইন্টারনেটে সার্চ দিলে একটা ইনফরমেশন আমাদের সামনে এসে হাজির করে, আমরা যে কোনো ধরনের জিজ্ঞাসা তাহলে ইন্টারনেটকে করে পেয়ে যাচ্ছি। যেমন আমরা এখন যে কোনো বিষয় নিয়ে জানার হলে সর্বপ্রথম কি করি, আমরা গুগলে সার্চ দিই, যে বিষয়গুলো রেফারেন্স ঘাটি, সেগুলো নিয়ে স্টাডি করি। তো এগুলো উইকিআই এর মধ্যে পড়ে, যেহেতু এগুলো আমাদেরকে, গুগল অনেকটা আমাদের কাছে এখন টিচারের মতো হয়ে গেছে, যে টিচার থেকে আমরা যে জ্ঞানটা পাই সেই জ্ঞানটা আমরা একটা আর্টিফিশিয়াল বিং থেকে পেয়ে যাচ্ছি। তো এই ধরনের ইন্টেলিজেন্সটাকে আমরা উইকিআই বলছি। এই উইকিআই তো অলরেডি পসিবল, আমরা কারেন্ট ওয়ার্ল্ডে দেখতেছি উইকিআই দিন দিন ডেভেলপটাই করতেছে। এই এআইটাকে, এই ইন্টেলিজেন্সটাকে আমরা উইকিআই বলছি কারণ এটা এই সেন্সে যে এটা এখনো মানুষের পর্যায়ে পৌঁছাতে পারে নাই। আদৌ পারবে কিনা সেটাই আজকের আলোচনা। আমি আজকে আলোচনার মূল ফোকাসটা করব যে আদৌ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে স্ট্রং সেন্সে নিয়ে যেতে পারবো কিনা। তো উইকিআই হচ্ছে এই ধরনের মোটামুটি মানুষের মতো কিছু কাজ করতে পারবে। আর উইকিআই এটা তো উইকিআই এর আলোচনা করলাম। স্ট্রং এআই হচ্ছে কি, মানুষ যেমন নতুন সিচুয়েশনে নতুন সিদ্ধান্ত নিতে পারে, যেমন আমি এখন আমার মতো করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ব্যাখ্যা করছি, তখন মেশিন যদি একটা সময় নিজের মতো করে তার সিদ্ধান্ত নিতে পারে, নিজের মতো করে চিন্তা ভাবনা করতে পারে, মানুষের মতো করে সবকিছু এক্সপ্লেইন করতে পারে, তখন সেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন স্ট্রং সেন্স বলবো। যদিও বা এখানে অনেক ধরনের সমস্যা থেকে যায়, অনেকে বলেন যে আমাদের মধ্যে কোয়ালি আছে, কনসিয়াসনেস আছে, আমাদের ভেরি সাবজেক্টিভ ফিলিং আছে, যে সেগুলো মেশিনের ভিতর আদৌ আনা পসিবল কিনা। এই মূলত এটার পক্ষের এবং বিপক্ষের লোকদের মধ্যে যদি আমরা আলোচনাগুলো দেখি, মূল ডিবেটটা কনসিয়াসনেসের জায়গা কিংবা সাবজেক্টিভ ফিলিং, কোয়ালিয়া, এইসব জায়গায় মূল ডিবেটটা। একদল বলতে চান যে মানুষ মেশিন তৈরি করতে পারবে, মানুষের মতো কাজ করতে পারবে, কিন্তু মেশিনের মধ্যে কখনো ফিলিং হবে না। অনেকটা বেশিরভাগ ফিলোসফার যারা এটার বিরুদ্ধে যান বলে যে মেশিনের মধ্যে যে বুধ থাকবে না, মানে আমরা একটা কম্পিউটার, তো এটা একটা বস্তুগত বিষয়, কিন্তু এটার মধ্যে কোনো ভূত নাই। ভূত বলতে বোঝাচ্ছি সোল। আমাদের মানুষের দেহটা শুধু বস্তুগত না, এটার মধ্যে আমাদের একটা ফিলিং আছে, কিন্তু কিছু মেটাফিজিক্যাল এন্টিটিস আছে আমাদের মাঝে। তো তেমনি করে মেশিনের ভিতর আছে কিনা না, সেটা নিয়েই মূলত স্ট্রং এআই এবং উইক এআই এর সাপোর্টারদের মধ্যে তফাৎটা হয়। যারা স্ট্রং এআই মনে করেন স্ট্রং এআই পসিবল, তাদের কাছে মানুষের যে ব্রেন প্রসেস গুলা, মানুষের যে চিন্তা ভাবনার ক্ষমতা, সেটা নিতান্ত একটা ব্রেন প্রসেস। একটা বেশিরভাগ দেখা যায় যারা বস্তু ম্যাটেরিয়ালিজমকে সাপোর্ট করে, বস্তুবাদকে সমর্থন করে, তারাই এই স্ট্রং এআই কে সমর্থন করছেন। তারা মনে করছেন যে কি মানুষের যে
চিন্তা ভাবনা, মানুষের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানুষের যে ফিলিং, এগুলা কিছু নাই, শুধুমাত্র কিছু নিউরনের ফায়ারিং, আমাদের সেলের কিছু ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলাকেই আমরা বলছি ইমোশন, আমরা বলছি হ্যাপিনেস, আমরা বলছি স্যাডনেস, এগুলো ছাড়া কিছু নাই। তো এগুলো যদি সেরকমই হয় তাহলে অবশ্যই বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্রং সেন্সেও ডেভেলপ করা সম্ভব, যদি সেরকম হয়। কিন্তু আদৌ সেরকম কি না সেটা আমরা জানি না। অদূর ভবিষ্যতে বিজ্ঞান ডেভেলপ হয়ে এমনটা পর্যায়ে যাইতে পারবে কিনা যেখানে আমাদের নিউরন গুলাকে, আমাদের ফিলিং গুলাকেও কপি করা যাবে, সেগুলোকে একটা মেকানিজমের মধ্যে নিয়ে আসা যাবে, তাহলে হয়তোবা দেখা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন স্ট্রং সেন্স ডেভেলপ করা পসিবল। যেমনটা আমরা আই রোবট মুভিতে দেখতে পাই, সানের মধ্যে ড্রিমিং এর বিষয়টা আছে, ফিলিং এর বিষয়টা আছে, নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে 2টা মুভি আলোচনা করব, তখন আমি সেগুলো করব। কিন্তু আগে স্ট্রং এআই এর বিষয়টা ক্লিয়ার করে নিই। তো মোটা থেকে বলতে গেলে স্ট্রং এআই বলতে আমরা বুঝাচ্ছি সেই ইন্টেলিজেন্স যেটা হুবহু আমার মতো হবে, হুবহু আমাদের মানুষের মতো, আমরা মানুষ যেমনটা করি, যেমনটা চিন্তা ভাবনা করি, যেমনটা ফিল করি, তেমনটা। এখন এখানে বেশিরভাগ অবজেকশন হলো যে কি মেশিন, হয়তোবা মেশিনের মধ্যে অনেকগুলা ডেটা আছে, যেমন আমরা এই যে কম্পিউটারে আমরা আলোচনা করতেছি, আমরা যে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করতেছি, সেটাও আমরা একটা মেশিনের মাধ্যমেই করতেছি, মেশিনের মাধ্যমেই একটা ক্রিয়েটেড সিস্টেমের মাধ্যমে আমরা সবাই কানেক্টেড হয়েছি। কিন্তু এই সিস্টেমটা কি আমাদের ভাষাগুলো বুঝে? যদিও বা এই সিস্টেমের মাধ্যমে আমাদের ভাষাটা প্রসেস হচ্ছে। যেমন আমার মাধ্যমে আমার এখানে যত পার্টিসিপেন্ট আছেন, এখানে যে স্যার আছেন, সবার কাছে আমার কথাগুলো পৌঁছাচ্ছে, কিন্তু আমার কথাগুলো কি সিস্টেমটা শুনে? সিস্টেমটা তো আমার কথাটা শুনে না। কিন্তু যারা স্ট্রং এআই বিলিভ করেন, তারা মনে করেন এক সময় হয়তোবা মেশিনটাও আমার কথাটা বুঝবে। তো যদিও আমার কাছে ওরকম মনে হয় না। এই বিষয়টা আমার কাছে অনেকটা এরকম যে বর্তমান যুগে তো আমাদের সবার হাতে হাতে একটা স্মার্টফোন আছে, স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফেস আনলক আছে। তো বিষয়টা এমন না যে কি মোবাইলটা আমি আমার সামনে নিচ্ছি এই জন্য খুলে যাচ্ছে যে মোবাইলটা আমাকে দেখতেছে। বিষয়টা এরকম, তার কাছে এটা একটা কোড, যার সে 0101 কোডিং এর মাধ্যমে মোবাইলটা অন করে। এখন কেউ যদি মনে করে যে কি না আমার মোবাইল আমাকে চিনে, আমার মোবাইল আমাকে না দেখে ছাড়া আমার মোবাইল খুলেই না, তাহলে সেটা একটা ভুল। আর আমার মোবাইল আমার হাতের ছোঁয়া ছাড়া খুলে না, যদিও বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের প্রতিনিয়তই আমাদের হাতের ছোঁয়া লাগতেছে, কিন্তু এই ছোঁয়াটা তো মেশিন এই মোবাইলটা ফিল করে না, ওর কাছে এটা জাস্ট একটা কোডিং। ওটা কোডের মাধ্যমে সে কোড ম্যাচ করলে মোবাইলটা খুলে দেয়, কোড ম্যাচ না করলে খুলে না। এই ধরনের কিছু বিষয়ের মধ্যে আমরা রয়ে গেছি। কিন্তু আমাদের ফিলোসফির আলোচনা যেহেতু, আমরা মনে করতে পারি যে অদূর ভবিষ্যৎ বিজ্ঞানের ডেভেলপে এটা বিজ্ঞান যদি অদূর ভবিষ্যতে অনেক বেশি উন্নত হয়ে যায়, তখন এটা পসিবল কিনা এই ধরনের আলোচনা আমরা করে ফেলতে পারি, কারণ আমাদের কাছে যুক্তিটাই মূল। বিজ্ঞান হয়তো অনেক আলোচনা বস্তুগত এক্সপেরিমেন্টের কারণেই রেখে দেয়, কিন্তু ফিলোসফি হাইপোথিসিসের ভিত্তিতেও আলোচনা করে যায়, বিজ্ঞানও করে। বিজ্ঞানের দর্শনে আমরা দেখতে পাই বিজ্ঞান অনেক হাইপোথেটিক্যাল এক্সপেরিমেন্টও চালায়, যদিও বা বর্তমান বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানী বস্তুগত বিজ্ঞানীরা এটা স্বীকার করে না আমার মনে হয়। এখন আমাদের যে মূল আলোচনা, যে আমাদের মতো ইন্টেলিজেন্ট বিং আদৌ তৈরি করা সম্ভব কিনা, সেটা মোস্টলি ডিপেন্ড করে আমার মতে আমাদের ব্রেইন প্রসেসের উপর। আমরা যে চিন্তা ভাবনা গুলো করি সেগুলো তো আমাদের কিছু নিউরন ফায়ারিং, আমাদের মধ্যে বায়োকেমিক্যাল ইন্টারেকশন হচ্ছে, যে আমাদের নিউরন গুলো ফায়ার হচ্ছে, সেখানে আমরা নলেজ জেনারেট করতেছি। তো এই বিষয়গুলোকে যদি বিজ্ঞান উন্নতির মাধ্যমে যদি আয়ত্তে আনতে পারে তাহলে হয়তোবা পসিবল, আদারওয়াইজ পসিবল না। তো এখানে আমি একটা এক্সপেরিমেন্ট, এআই এর ডেফিনিশন দিতে গিয়ে সর্বপ্রথম আমি দেখতে পাই 1950-এর দিকে অ্যালান টিউরিং নামে একজন ম্যাথমেটিশিয়ান, উনি টিউরিং টেস্টের কথা বলেন। মানে একটা মেশিন আর একটা মানুষের মধ্যে একজন পরীক্ষক পরীক্ষা নেবেন। তো একজন মানুষকে যে প্রশ্ন করা হবে সে যেভাবে অ্যান্সার দিচ্ছেন, আর একজন কম্পিউটারকে প্রশ্ন করা হলে সে যেভাবে অ্যান্সার দিচ্ছে, এই দুইটা অ্যান্সারের মধ্যে পরীক্ষক যদি ডিভাইড না করতে পারেন দেখি কোনটা মানুষের আনসার আর কোনটা কম্পিউটারের আনসার, তাহলে বুঝে নিতে হবে যে কি সে টিউরিং টেস্ট পাস করে ফেলছে মেশিনটা, কারণ সে মানুষের মতো অ্যান্সার দিচ্ছে, সেখানে আলাদা করা যাচ্ছে না যে কি এটা মানুষ না মেশিন।
তো এটা অবশ্যই তৎকালীন আমলে বলা হতো যে কি এই টেস্টটা পাস করলে সেটা স্ট্রং এআই এর মতো হবে, সেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের মতো করে বলবো। কিন্তু বর্তমান যুগে এটা বড্ড ব্যাকডেটেড হয়ে গেছে। বর্তমানে দেখা যাচ্ছে একটা কম্পিউটার গুগলকে যদি এই ধরনের টেস্ট আমরা দিই তাহলে সে ইজিলি পাস করে যাবে। পরবর্তীতে জন শার্লে আরেকটা এক্সপেরিমেন্ট দেখাইছেন, ফিলোসোফার জন শার্লে চাইনিজ রুম আর্গুমেন্টের মাধ্যমে দেখান যে একটা রুম যেখানে অনেকগুলো পুরো একটা রুমের ভিতর তাকে ধরে নেওয়া যাক তাকে কেউ চাইনিজে প্রশ্ন করবে, সে চাইনিজে উত্তর দিবে। এখন তার কাছে একটা রুল বুক আছে যেখানে সে চাইনিজ সিম্বল গুলা চিনতে পারে। তো সে তার রুল বুক গুলো এমন যে কেউ আমাকে চাইনিজ সিম্বল যদি এটা দেয় তাহলে ওটার পরিবর্তে আমি তাকে এটা দেবো, এরকম রুল করা আছে। এখন যে চাইনিজ পার্সন যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে তাকে প্রশ্ন দিচ্ছে আর সেও তার পরিবর্তে ঠিক ঠিক উত্তর দিচ্ছে, ঠিক ঠিক পত্রটাই প্রোভাইড করতেছে তাদেরকে, সে তো চাইনিজ পার্সনটা মনে করবে চাইনিজ রুমের মধ্যে যে আছে সে চাইনিজ ভাষাটা বুঝে, কিন্তু সে কি আদৌ চাইনিজ ভাষা বুঝে তো না। তো এ থেকে বোঝা যায় যে কি টিউরিং টেস্ট যদি একটা মেশিন পাসও করে ফেলে সেটাকে আমরা তখনও স্ট্রং এআই বলতে পারবো না। তো মোটামুটি আমরা দেখতে পাই স্ট্রং এআই এবং উইক এআই নিয়ে বেশ দ্বন্দ্ব থেকেই যায়। কেউ কেউ মনে করে ভবিষ্যৎ বিশ্বে স্ট্রং এআই এর প্রভাবে অনেক কিছু পরিবর্তন ঘটে যাবে, আমরা এআই এর বাইরেই যেতে পারবো না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা ডেভেলপড হবে যে কি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেকের ধারণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি সিঙ্গুলারিটি অতিক্রম করে ফেলেছে। সিঙ্গুলারিটি বলতে বোঝা যাচ্ছে একজন মানুষ যা যা করতে পারবেন তাই হচ্ছে সিঙ্গুলারিটি। আমাদের একজন মানুষের যা করার ক্ষমতা আছে। এখন ক্ষমতা বলতে আবার এটা একটা ওপেন এন্ডেড বিষয়, এটা তো ক্লোজ এন্ডেড না। ক্ষমতা বলতে আমি কি বোঝাচ্ছি, যে মানুষের কি কি করার ক্ষমতা আছে বলতে গেলে তো অনেক বিষয়। মানুষ যে শুধু যোগ বিয়োগ করতে পারে কিংবা শক্তি প্রদর্শন করে একজনকে মারামারি করে জিততে পারে এমন তো না। মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তার ওনার ফিলিং আছে, এই যাবতীয় অনেক বিষয়াদি মানুষের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু আমরা যদি জাস্ট একটা স্টোরেজ চিন্তা করি, মানুষের মেমোরি ক্ষমতা এইসব চিন্তা করি, তাহলে দেখা যায় যে অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিঙ্গুলারিটিকে ক্রস করে ফেলছে। কিন্তু মানুষের যে ক্রিয়েটিভিটি, মানুষের যে ইনার ফিলিং, যে এক্সপ্রেস করার ক্ষমতা, সেগুলোর দিক বিচার করলে এআই এখনো অনেক পিছিয়ে আছে। এখন সম্ভাবনা শুধু একটাই থেকে যায়, অদূর ভবিষ্যৎ যদি অনেক বেশি ডেভেলপ করে ফেলে, অদূর ভবিষ্যতে বিজ্ঞান যদি অনেক ডেভেলপ করে ফেলে যে এগুলো মেশিনের মধ্যে নিয়ে আসতে পারবে, তাহলে হয়তো বা স্ট্রং এআই ডেভেলপ করা সম্ভব। এখন আমি মোটা থেকে বলতে পারি, যদি আমি স্ট্রং এআই একটা এআই কে স্ট্রং এআই তখনও বলবো যখন এর মধ্যে এজেন্সি থাকে। এজেন্সি বলতে বোঝাচ্ছি মানুষ নতুন সিচুয়েশনে নতুন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এখন আমাদের মধ্যে বর্তমানে যে মেশিন গুলো আছে, যে ডিভাইস গুলো আছে, সেগুলা যা ইনপুট দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু সিদ্ধান্ত দেয়। কিন্তু আমরা যে স্ট্রং এর কথা বলছি সেটা এরকম হবে না, সেটা হবে আরেকটু ক্রিয়েটিভ। লাইক আমরা একজন মানুষ যা জানি তা না, আমরা এই জানার উপর ভিত্তি করেও নতুন নতুন জানা তৈরি করি। সে ধরনের এজেন্সি যদি একটা ডিভাইসের মধ্যে ডেভেলপ করা যায় তাহলে হয়তোবা স্ট্রং এআই পসিবল হবে। এবার আমি স্ট্রং এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তৈরি দুটো মুভি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। মুভিতে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো কেমন দেখাচ্ছে। প্রথমে আমি আলোচনা করতে হচ্ছে যে একটা মুভি আই রোবট 2004 সালের একটা মুভি, আমেরিকান চলচ্চিত্র আই রোবট নাম। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখানো হয়েছে। সেটা প্রেক্ষাপটটা ছিল মুভির 2035 সালের শিকাগো শহরে। তখন মুভির আমি প্লটটা মূলত বলি। সেখানে একজন ডিটেকটিভ আছে, নাম হচ্ছে ডেল স্পুনার, পুলিশ অফিসার। এই পুলিশ অফিসার রোবটকে অত বেশি বিশ্বাস করে না, কারণ তার একটা ছোট হিস্ট্রি আছে। সেটা হলো যে সে একদিন অ্যাক্সিডেন্ট হয়ে একটা কারের সাথে কার অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে গেলে তখন একটা কারে একটা মেয়ে ছিল আর একটা কারে সে ছিল। তো তখন একটা রোবট বের হয়, তার মডেল ছিল NS4। NS বলতে বোঝায় যে কি দ্য নেস্টর ক্লাস বোঝায়, দ্য নেস্টর ক্লাস 4 নামের একটা মডেলের রোবট ছিল। রোবটটা যখন আসে তখন সে স্বাভাবিকভাবে ক্যালকুলেট করে দেখে যে কি ডেল স্পুনারের বাঁচার সম্ভাবনা আছে
যে 40 আপ সামথিং 45 এক্স্যাক্টলি আমি বলতে গেলে 45% তার বাঁচার সম্ভাবনা আছে, আর একটা ছোট্ট মেয়ে যার নাম সারা, তার বাঁচার সম্ভাবনা আছে 11%। কিন্তু এই ডেল স্পুনারের যুক্তি হলো যে কি আর লজিক্যাল সিদ্ধান্তের চাইতেও একটা স্যাটিসফাইং ডিসিশন মানুষ নিতে পারে। রোবট ডেল স্পুনারকে বাঁচাইছে কিন্তু ওই মেয়েটাকে বাঁচায় না, যেহেতু সে একজনকে বাঁচাইতে পারে। ওই সারা মেয়েটাকে বাঁচানোটা ছিল, ছেড়ে দেওয়াই ছিল, ডেল স্পুনারকে বাঁচানোটা ছিল লজিক্যাল সিদ্ধান্ত। কিন্তু ডেল স্পুনারের যুক্তি হলো সে যদি মেয়েটাকে বাঁচাইতো তাহলে মেয়েটার একটা পরিবার হইতো, তারা সুখে শান্তিতে থাকতো, মেয়েটাকে নিয়ে পরিবারে অনেক বেশি আশা করে, তো তাহলে অদূর ভবিষ্যতে তার থেকে ইউটিলিটি বেশি পাওয়া যেত। মূলত এটাকে আমরা ইউটিলিটিরিয়ান কনসেপ্ট থেকেও ব্যাখ্যা করতে পারি। রোবটটা একবারে সাময়িক ফলাফলটা চিন্তা করছে, কিন্তু আলটিমেট কনসিকুয়েন্সটা চিন্তা করে না, খুবই ইনস্ট্যান্ট কনসিকুয়েন্স বিবেচনা করছে, যেহেতু তার মধ্যে ওই পরিমাণ ক্রিয়েটিভিটি নাই। তো সেই কারণে রোবটকে সে কখনো বিলিভ করে না। তো এর মধ্যে আবার NS4 কে ডেভেলপ করে বানানো হয়েছে NS5, যেটা অনেক বেশি ডেভেলপ। NS4 এর চেয়ে অনেক বেশি ডেভেলপ, তার মধ্যে অনেকটা ক্রিয়েটিভিটি আছে। এখন এই NS5 বানানোর সময় তার মধ্যে কিছু নিয়ম নীতিও দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে 3টা প্রিন্সিপাল দিয়ে দেওয়া হয়েছে, যে সে মানুষের কমান্ড মানবে, 1 2 সে মানুষের কমান্ড মানবে কিন্তু কোন মানুষের ক্ষতি না করে। আর 3 নম্বর নীতিটা দিয়ে দেওয়া হয়েছে যে সে তার নিজেকে সেভ করার চেষ্টা করবে, ওই প্রথম 2টা নীতিকে ভঙ্গ না করে। এখন এই যে NS5 যত রোবট আছে, এই রোবট গুলাকে আবার নিয়ন্ত্রণ করার জন্য একটা সেন্ট্রাল ডিভাইস আছে, সেটার নাম হচ্ছে বিকি। বিকি বলতে মূলত বোঝাচ্ছে যে কি ভার্চুয়াল, এটা একটা আবার মিনিং আছে, ভার্চুয়াল কাইনেটিক, ভার্চুয়াল ইন্টারেক্টিভ কাইনেটিক এনার্জি, এরকম কিছু। তো বিকি এই সেন্ট্রাল কোরটা সবগুলা NS5 রোবটকে নিয়ন্ত্রণ করে। তো আমরা একটা সময় দেখতে পাই যে বিকিটা নিজে নিজে একটা সিদ্ধান্ত নিল যে মানুষকে, বর্তমান বিশ্বের মানুষ তাদের ক্ষতি করতেছে, বর্তমান বিশ্বের মানুষ খুব বেশি ফ্রিডম এনজয় করতেছে, এই ফ্রিডমটাই তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই সে কি করলো, সে মনে করলো যে কি মানুষের স্বাধীনতাকে কিছুটা রেস্ট্রিক্টেড করা উচিত, তাহলে হিউম্যানিটি টিকে থাকবে, না তো হিউম্যানিটি ধ্বংস হয়ে যাবে। যে সে বলতে যাচ্ছে যে কি বর্তমান বিশ্বের মানুষগুলো হচ্ছে বিকি সেন্টার করতে বলতে যাচ্ছে বর্তমান বিশ্বের মানুষগুলো হচ্ছে যে কি অনেকটা বাচ্চার মতো, তারা কিছু বুঝতেছে না। তো আমারই উচিত তাদের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে তাদেরকে মানব সভ্যতাটাকে আর একটু টিকিয়ে রাখা। তো সে এই বিষয়টা হয়তোবা যে এই NS5টা ডেভেলপ করছে ডক্টর আলফ্রেড লেনিং নামে একজন সায়েন্টিস্ট, সে বুঝতে পেরেছিল, যার কারণে সে সুইসাইডও করে। ডিটেকটিভ ডেল স্পুনারের এখানে আগমন ঘটে সেই জন্যই, কারণ সে মনে করেছিল যে কি এটা ওকে কিল করছে, ওকে মার্ডার কেস মনে করা হয়েছিল। তো সেটা তদন্তের জন্য ডেল স্পুনার ওখানে যায়, যে রোবটটা, যে NS5 রোবটটা ওর সাথে সম্পৃক্ত ছিল হত্যা মামলার সাথে, সেই রোবটটার নাম হচ্ছে সানি। এখন সানি ক্লেম করতে চাই যে সে খুনটা করে নাই, আর এদিক দিয়ে ডেল স্পুনার তার অতীতের ঘটনার কারণে সে রোবটকে বিশ্বাস করে না, সে মনে করে যে কি সানি এই ডক্টর লেনিংকে হত্যা করছে। এইখান থেকে তাদের সাথে পরিচয় শুরু হয়। কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে দেখতে পাই যে বিকি যখন সবগুলো রোবটকে নিয়ন্ত্রণ করতেছে, তখন সবগুলো রোবটকে নিয়ন্ত্রণ করতে পারতেছে, কিন্তু সনিকে সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কারণ সনি ইউনিক ছিল। সনি সবগুলো রোবট থেকে ইউনিক, তার মধ্যে ফিলিং ছিল। সে ইভেন আমরা মুভিতে দেখতে পাচ্ছি যে সে স্বপ্ন দেখতে পায়, সে স্বপ্ন দেখতে পাচ্ছে, স্বপ্ন দেখতেছে বিদায় অনেক সময় রেসপন্স করে নাই। আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যে কি সুসান কেলভিন নামে একজন সায়েন্টিস্ট যখন তাকে ডায়াগনোস করতেছিল, তখন সে রেসপন্স করতেছে না, কারণ তখন সে স্বপ্ন দেখতেছিল। তো তার মাঝে স্বপ্ন দেখার বিষয়টাও চলে আসে, এবং তার মধ্যে আমরা অ্যাংরিনেসও দেখতে পেয়েছিলাম মুভির মধ্যে। তো তখন ওই ইউনিক সনিটাই পুরো বিকিকে ধ্বংস করে দেয়, যার কারণে মানব সভ্যতা আবার টিকে যায়, না হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে চলে যেত। তো এই মুভির প্লট থেকে এই মুভিতে আমরা দেখতে পেয়েছি যে সনিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা আসলে পারফেক্টলি, যে এআই এর কথা আমরা বলি স্ট্রং এআই, সেই স্ট্রং এআইটাই আমার কাছে মনে হয় যে সনের মধ্যে ডেভেলপ করা পসিবল হয়েছে। কারণ সনের মধ্যে আমি ড্রিমিং দেখতে পাইছি, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখতে পাইছিলাম।
কারোর মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে সে কখনো স্বপ্ন দেখবে না। তো তো সে কারণে আমি মনে করি সনিটা আমাদের এস্টোনিয়া, যে এস্টোনিয়া নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেটা সনির মধ্যে সাকসেসফুলি দেখা গেছে। তবে এটা চলচ্চিত্রের বিষয়। তো আমি পরবর্তী আরেকটা মুভি নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মুভিটার নামই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা 2001 সালের চলচ্চিত্র। তো এখানে আমরা এই মুভির প্লটটা এরকম যে দুইজন এক দম্পতির মধ্যে তাদের নামটা ঠিক আমি স্যার মনে করতে পারছি না। সিনেমাটার নাম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেখানে দেখা যায় যে কি হাজবেন্ড ওয়াইফে এক দম্পতির সন্তান খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। সে কারণে তার সন্তানকে স্পেশালি বাঁচিয়ে রাখা হয়েছে অনেকটা আইসিইউ সিসিইউ তে যেমন ভাবে মানুষকে রাখা হয়, তার কোনো রেসপন্স নাই। তো সেই কারণে তার ইনফরমেশন গুলো দিয়ে একটা মেকা চাইল্ড ডেভেলপ করা হয়েছে। মেকা মানে মেকানিক্যাল, একটা মেকানিক্যাল রোবট ডেভেলপ করা হয়েছে। রোবট হলো সেটা চাইল্ড রোবট, যেটার নাম ডেভিড। তো ডেভিডকে খুব এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে ডেভিড নিজেও বিলিভ করে না যে কি সে রোবট, সে নিজেকে রিয়েলি মনে করে। তো এই ডেভিড আমার স্যার ক্যারেক্টার গুলোর নাম মনে পড়ছে, যে দম্পতির কথা আমরা বলতেছি সেটা ছিল মনিকা এবং হেনরি। মনিকা এবং হেনরির সন্তান ছিল মার্টিন। সে মার্টিন যখন অসুস্থ ছিল তখন এই মার্টিনের রিপ্লেসড করে তারা ডেভিডকে দিয়ে। তো ডেভিডকে নিয়ে তারা যখন আবার অ্যাডজাস্ট হয়ে যায়, ডেভিডকে তাদের ভালো লাগা শুরু হয়, তখন দেখা যায় যে কি বিজ্ঞানের উন্নতির কারণে মার্টিন আবার ভালো হয়ে যায়। তখন আবার মার্টিন আর ডেভিড যখন একসাথে থাকে তখন তাদের মধ্যে জেলাসি শুরু হয় যে কে তার মাকে বেশি ভালোবাসবে। এই পয়েন্টটা হলো এই জায়গায় যে একটা ডেভিড যে মেকা চাইল্ড, যে মেকানিক্যাল, তার মধ্যেও জেলাসনেসটা কাজ করে। সেও মায়ের ভালোবাসা পেতে চায়, তার মধ্যেও মায়ের প্রতি লাভটা তৈরি হয়। তো তখন তাদের মধ্যে অনেক সমস্যা শুরু হয়ে যায় এই জেলাসি নিয়ে মার্টিন এবং ডেভিডের মধ্যে, যার কারণে ডেভিডকে ক্ষতিকর মনে করে তাকে ফিরিয়ে দিতে বলা হলো যেখানে সে উৎপাদন হয়েছে সেখানে, যাকে তাকে ভেঙে ফেলা হয় যাতে। তো কিন্তু মনিকার আবার তার প্রতি স্পেশাল ফিলিং এর কারণে তাকে একটা বনে ছেড়ে দিয়েছিল। বাই দিস টাইম যখন ডেভিড মার্টিন মনিকা এবং হেনরির যে রিয়েল বয় যেটা, সে যখন ঘুমাইতে যাইতো তখন তাকে একটা গল্প শোনাইতো, যে পিনাকিওর একটা গল্প শোনাইতো যে ব্লু ফরের কাছে গিয়া একটা, মানে সে অর্গানিক না, সেও ছিল মেকানিক। সে ব্লু ফেরির আশীর্বাদের কারণে সেও রিয়েল বয় হয়ে গেছিল একদিন। তো এই গল্পটাকে ডেভিড মনে করে এটা রিয়েল। তার মা মনিকা অনেক বোঝানোর চেষ্টা করে যে কি ডেভিড এটা রিয়েল না, এটা জাস্ট একটা স্টোরি। তখন সে বলে যে কি স্টোরি তো সেটাই বলে যেটা রিয়েলি ঘটে। তো সে এটাকে খুব স্ট্রংলি বিলিভ করতে শুরু করে যে কি ব্লু ফেরি বলতে রিয়েলি কিছু আছে, যার কাছে গেলে ফিনাকিওর মতো ডেভিডও একদিন রিয়েল বয় হয়ে যাবে। তো ফিনাকিওর মতো ডেভিডও ব্লু ফেরিকে খুঁজতে থাকে, খুঁজতে দেখা যায় একদিন একটা পানির সমুদ্রের তলদেশে একটা লস্ট সিটিতে সে যায় আর কি, যেখানে একসময় একটা এই গল্পের উপর ভিত্তি করে একটা পার্ক ছিল, সেখানে ব্লু ফেরির আরেকটা ভাস্কর্য ছিল। তো ভাস্কর্যের সামনে গিয়ে সে অনবরত তো শুধু প্রার্থনা করতে থাকে যে কি তাকে যেন রিয়েল করে দেওয়া হয়, তাকে যেন রিয়েল করে দেওয়া হয়। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে ভাই আপনাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। তখন ডেভিড শুধু আশীর্বাদ করতে থাকে তাকে যেন ব্লু ফেরি রিয়েল বানিয়ে দেয়। তো দেখা যায় এই একটা দুর্ঘটনার মধ্যে সে আটকে যায়, এবং এই আটকে থাকার মধ্যে প্রায় 2000 বছর পার হয়ে যায়। এই 2000 বছরের মধ্যে কিন্তু মানব সভ্যতা ধ্বংস হয়ে যায়। তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিং এর আয়ত্তে সমস্ত কিছু চলে আসে। তখন আবার তারা তাদের যে ইতিহাসবিদ আছে কিংবা পুরাতত্ত্ববিদ আছে, তাদের মধ্যে তারা একটা নলেজ ডেভেলপ করতেছে। তো তারা এই ডেভিডকে খুঁজে পায়, এবং ডেভিডকে খুঁজে নিয়ে তারা তার চিন্তা ভাবনা গুলোকে স্ক্যান করে বের করে ফেলে। তারা আবার নলেজটাকেও স্ক্যান করে রিড করতে পারে, চিন্তা ভাবনা গুলোকে রিড করতে পারে। তো দেখা যায় সে রিড করে দেখতে পাইলো তার সবকিছু তারা বুঝতে পারলো, দেখা যায় তার মায়ের প্রতি ভালোবাসা। তখন
একটা সুপার টয় ছিল ডেভিডের সাথে, তার নাম ছিল ট্যাডি। ট্যাডির কাছে তার মনিকার একটা ছোট্ট একটা চুলের অংশ কাটা ছিল। তো যার ওই চুলের অংশকে স্ক্যান করে ডিএনএ কোড দিয়ে তারা নতুন করে মনিকাকে নিয়ে আসে। কিন্তু মনিকা একদিনের বেশি বাঁচতে পারবে না, কারণ ডিএনএ কোডে যেহেতু সবগুলো ডিএনএ প্রপারলি আসতেছে না, যার কারণে তাকে একদিনের বেশি বাঁচিয়ে রাখা পসিবল না। তো যার কারণে ওই আর্টিফিশিয়াল বিং গুলা ডেভিডের হ্যাপিনেস এর জন্য ওই চুলের ডিএনএ কোড স্ক্যান করে তাকে একদিনের জন্য মনিকাকে আবার রিবিল্ড করে দেয়। তার মাধ্যমে ডেভিড মনিকার সাথে একটা দিন কাটানোর সুযোগ পায়। তো একটা দিন কাটানোর সুযোগ পায় এবং মনিকা যখন ঘুমিয়ে যাচ্ছিল মনিকার সাথে সাথে ডেভিডও ঘুমিয়ে যায়। যেটা আমরা জানি যে একটা মেকানিক্যাল বিং কখনো ঘুমাবে না। শেষ পর্যন্ত দেখা যায় যে ডেভিডেরও ঘুম চলে আসে মনিকার সাথে, এবং তার লাভটাও ফুলফিল হয় বলে সে মনে করে। তো এখানেও আমরা দেখতে পাই ডেভিডের মধ্যে কিন্তু একটা স্ট্রং এআই কাজ করে। সে সিদ্ধান্ত নিচ্ছে, তার ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তার মায়ের প্রতি একটা লাভ কাজ করতেছে। লাভ কাজ করাটা অবশ্যই একটা কোয়ালিয়ার লাভ। ওর মধ্যে যে লাভটা দেখা যাচ্ছিল ডেভিডের মধ্যে, সেটা কখনোই প্রোগ্রাম করা লাভ না, সেটা আমাদের যেমন একজনের প্রতি ভালো লাগা তৈরি হয় সেই ধরনের দেখতে পাইছি। তো আমি এই দুইটা মুভি এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতে পাইছি, যেগুলোর মধ্যে দেখানো হয়েছে যে কি স্ট্রং এআইটা পসিবল এবং স্ট্রং এআই হলে কেমন হবে, এই দুইটা দেখানো হয়েছে। তবে স্টিল নাও আমি নিজেই কনফিউজড যে আমি আমার সিদ্ধান্তটা যদি দিতে যাই স্ট্রং এআই পসিবল কিনা, আমি নিজেও আসলে সিদ্ধান্ত নিতে পারছি না। একদিক থেকে মনে হয় যে মানুষের যেসব ক্রিয়েটিভিটি আছে সেগুলো কখনো মেশিনের মধ্যে নিয়ে আসা সম্ভব না। আবার যখন ভাবি যে কি মানুষের ব্রেইন প্রসেস, মানুষের যে নলেজ জেনারেট করতেছে, এগুলো তো ব্রেইন প্রসেস, এগুলো তো কিছু নিউরনের ফায়ারিং, এগুলো তো মানুষের মধ্যে কিছু বায়োলজিক্যাল ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে উৎপাদন হচ্ছে। তো আমরা যদি সামহাও এগুলাকে স্ক্যান করতে পারি, কপি করতে পারি, তাহলে তো হয়তো বা দেখা যায় এক সময় স্ট্রং এআই বিং তৈরি করা সম্ভব। আবার আরেক দিক দিয়ে মনে হয় যে কি আমার যেমন ফিলিং আছে, আমি যেমন একটা ফিল করতে পারি, এই একটা মেশিন কিভাবে ফিল করতে পারবে? ছোট্ট করে জাস্ট ভাবি, যখন কলম দিয়ে লিখি, এই কলম দিয়ে হাজার হাজার পৃষ্ঠা লিখতেছি, আমরা প্রতিনিয়তই লিখতেছি, এই কলম কিন্তু একটা শব্দ বোঝে না। তো আমার কাছে আবার একদিক দিয়ে মনে হয় যে আর্টিফিশিয়াল বিং নিয়ে যখন আমরা ভাবি, বিষয়টা হয়তো বা এরকম যে একটা মেশিনের ভিতর দিয়ে হয়তো বা অনেক তথ্য প্রসেস করা যায়, কিন্তু এই তথ্যগুলো আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা ওর মাঝে তৈরি করে দেওয়া আদৌ পসিবল কিনা, আমি আসলে বলতে চাচ্ছি আমি কনফিউজড যে স্ট্রং এআই পসিবল কিনা। যদিও বা মোজাম্মেল হক স্যারের একটা পজিশন আছে যে কনস্ট্যান্ট গ্যাপ থিওরি, যে আমরা যখন বলছি যে কি আমরা আমাদের মতো করে একটা ইন্টেলিজেন্স তৈরি করব, তো আমাদের মতো আমরা আসলে কেমন, যেমন আমি কেমন সেটা আমি যখন বিজ্ঞান তৈরি করবে আমি কেমন, তখন দেখা যাচ্ছে যে কি আমি যেমন ছিলাম তেমন আমি আর নাই, আমি হয়ে গেছি অন্যরকম। তো আবার দেখা যাচ্ছে মানুষের তফাৎ, আসলে কোন মানুষটাকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে নিব, যে এই মানুষটা স্ট্যান্ডার্ড, এইটাকে আমরা কপি করব। আবার এই মানুষ থেকে ওই মানুষ ভিন্ন, তো তাহলে আমরা কোন মানুষকে কপি করব? তো দেখা যাচ্ছে যে কি এই গ্যাপটা বিজ্ঞানের যতই উন্নতি হোক, গ্যাপ কনস্ট্যান্টলি বাড়তে থাকবে। তো যার কারণে আসলে কখনোই বিজ্ঞান পারবে না মানুষের মতো করে একটা বিং তৈরি করতে। এটা মোজাম্মেল হক স্যারের একটা থিওরি, আমি জানি না কতটুকু ভালো এক্সপ্লেন করতে পেরেছি। তবে আমার কাছে মনে হয় স্যারের এই থিওরির বিরুদ্ধে আমার একটা অবজেকশন রাখি। আমার কাছে মনে হয় যে গ্যাপ তো অলওয়েজ ছিল স্যার, কিন্তু বিজ্ঞান কি ডেভেলপ করেন নাই? একটা গ্যাপ আছে বলে তো বিজ্ঞান কখনো থেমে থাকবে না, ডে বাই ডে। একটা সময় স্যার একটা এক্সাম্পল দেন যে ইত্যাদিতেও একবার একটা জোকস দেখাইছে যে বাজারে গিয়ে কল করতেছে যে কি বাড়িতে কি মাছ লাগবে, দেখো এই মাছ উঠছে, তুমি কোন মাছটা নিবে। এটাকে একটা হাস্যকর হিসেবে দেখানো হয়েছিল তখন 90-এর দশকে কিংবা 2001-2 এর দিকে। কিন্তু আজকাল এটা তো কমন একটা বিষয় যে আমরা বাজারে গিয়ে হরমেশা মাকে কল করি যে মা এই মাছ নিব কিনা। তো আজকে বসে হয়তো আমাদের কাছে মনে হচ্ছে আর্টিফিশিয়াল বিং একটা মানুষের সাথে গ্যাপ থেকে যাবে তৈরি করলেও, কিন্তু কে জানে হয়তো বা আজ থেকে 20 বছর 30 বছর পরে বিজ্ঞান অনেক বেশি ডেভেলপ করে ফেলবে, তখন হয়তো বা বর্তমানেও তো দেখা যাচ্ছে যে কি আমার চাইতে গুগল ভালো জানে। গুগল ফেসবুক এখন এত বেশি তথ্যের সংগ্রহ করে ফেলছে যে কি আমি আমার সম্পর্কে যেটা জানি না সেটা দেখা যাচ্ছে গুগল ফেসবুক বেটার জানে। অনেক সময় আপনারা এখন হয়তো বা নোটিস করবেন অনেকে
দেখা যাচ্ছে আপনার অনেক মন খারাপ, আপনি ফেসবুকে ঢুকলেন, 2 মিনিটে মনটা ভালো হয়ে যায়। দেখা যাচ্ছে কি তখন আপনার মুডের উপর ভিত্তি করে অনেক সময় অনেক ভিডিও সামনে চলে আসে, অনেক ইমেজ সামনে চলে আসে যেটা আপনাকে হাসাচ্ছে। এক সময় দেখা যাবে যে কি আপনার যে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা আছে সেটাও আপনাকে অলওয়েজ স্ক্যানিং করবে, সেটা আপনার মুড গুলাকে বুঝবে। হয়তো আর্টিফিশিয়াল বিং পসিবল না হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে হিউম্যান এনহ্যান্সমেন্টের মধ্যে নিয়ে এসে অনেকটা মানুষ এবং আর্টিফিশিয়াল বিং এর মধ্যে একটা কম্বাইন কিছু করা যায়। যেমন আমাদের এখন তো বায়োলজিক্যাল নিউরন, দেখা যাচ্ছে একটা সময় এগুলোকে রিপ্লেস করতে করতে হোল মানুষটাই বায়োলজিক্যাল আর থাকবে না, নন বায়োলজিক্যাল বিং হয়ে যাবে। এখন ওই আমরা আই রোবট মুভিতে যে ডেল স্পুনারের কথা বলছি, ডেল স্পুনারও তো ওইরকম ছিল, তার একটা হাত অ্যাক্সিডেন্টে খুব মারাত্মক ইনজুর্ড হয়ে যায়, দেখা যায় যে আর্টিফিশিয়ালি তার হাতটাকে খুব স্মুথলি আবার ঠিক করে দেওয়া হয়েছে। তো এভাবে দেখা যাচ্ছে যে কি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডে বাই ডে ডেভেলপ করতে করতে হয়তো বা হিউম্যান ক্যাপাবিলিটিকে আরো এগিয়েও নিয়ে যেতে পারি। আসলে সবকিছু পসিবিলিটি, অনেক কিছু হইতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো এই ছিল আমার আজকের আলোচনা, জানি না কতটুকু বলতে পারছি। তোমার আলোচনা শেষ? জি স্যার, আমি শেষ করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো তোমার তাহলে কনক্লুশনটা হচ্ছে যে মানে ইনকনক্লুসিভ আর কি, ওপেন ওপেন রাখছি, কারণ আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ আমি আমার সবগুলা কারণে ব্যাখ্যা করছি। একদিক থেকে আমি যাচাই করতে গেলে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটার পক্ষে যথেষ্ট যুক্তি আছে, আবার বিপক্ষের দিকে যখন আমি যাই তখনও দেখতে পাই যে হ্যাঁ এটার পক্ষে যথেষ্ট যুক্তি আছে। আচ্ছা, তো থ্যাংক ইউ নাইম ইমতিয়াজউদ্দিন রাজু for presenting a nice talk and discussion. এখন হচ্ছে যে কোয়েশ্চেন আনসার। তো রাজু যেহেতু কোনো কনক্লুশন দেয় নাই, সেজন্য আমার বার্ডেন অফ প্রুফটা ইজি হয়ে যায়। সেটা একটা তার জন্য সুবিধাজনক অবস্থান হয়েছে বটে। তারপরও যারা শুনেছে তাদের যেসব প্রশ্ন কিংবা সাপ্লিমেন্টেশন আছে তারা সেটা বলবে। হ্যাঁ প্লিজ, কানন। আসসালামু আলাইকুম। প্রথমে থ্যাংক ইউ জানাই ভাইয়াকে, ভাই আসলে খুব একটা সাবলীল একটা প্রেজেন্টেশন করছেন যে এআই এন্ড সিঙ্গুলারিটি। যদিও আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে যেটা বলি যে সিঙ্গুলারিটি সম্পর্কে আমি তেমন একটা পড়াশোনা করি নাই, বা আমার ততটা একটা আমার নলেজে নাই, বা তো এটা সম্পর্কে হচ্ছে ভাইয়ের যে সংজ্ঞাটা ছিল সেখান থেকে আমি স্যার অ্যাকচুয়ালি প্রশ্ন না, ভাইয়া তো শেষ একটু কনক্লুশনটা দেন নাই, উনি একটা মিডল পর্যায়ে অবস্থান করছেন। স্যার আমি একটা জাস্ট 2 মিনিটের সামারি করতে চাচ্ছি, আর এখানে দুটো কোশ্চেন আছে আর কি স্যার। প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ স্যার। ভাইকে থ্যাংক ইউ আবার জানাই যে খুব সুন্দর একটা সাবলীল প্রেজেন্টেশন দিছে এআই ভার্সেস মানে এআই এন্ড সিঙ্গুলারিটি। ভাই এআই সংজ্ঞাতে বলছে এআই মিন্স আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে বা এটসেট্রা যা জানি আমরা সবাই আর কি, আর হচ্ছে সিঙ্গুলারিটি হচ্ছে মানুষ যা যা করতে পারে। তো ঠিক আছে। হ্যাঁ, তো ভাই এখানে এআই ভার্সেস সিঙ্গুলারিটির ইয়াতে একটা জিনিস বলছিল যে মূলত তিনি ইয়ার সাথে হিউম্যান ইন্টেলিজেন্স যেটা সে বিষয়টাকে খণ্ডানোর চেষ্টা করছেন। ভাই আমি কি ঠিক বলছি? খণ্ডানো বলতে আসলে আপনি ওই মানে যখন হিউম্যান যখন ডিসিশন নিতে পারে এটা একটা কথা বলতেছিলেন, তখন মেশিনের ডিসিশন নেওয়ার একটা ক্ষমতার এক্সাম্পল দিয়েছেন এবং মেশিন ডেভেলপ করতেছে আর কি, ডে বাই ডে ডেভেলপ করতেছে। তখন বলছিলেন যে মানে এআই ভার্সেস হিউম্যান ইন্টেলিজেন্স এই টাইপের কিছু একটা বলছিলেন, মানে মানুষের যে ইন্টেলিজেন্স, মানুষের যে পাওয়ার এই বিষয় আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা আপনি করতে পারেন, সমস্যা নেই, আমি যাই বলি। এম আই রাইট? হ্যাঁ, এই ধরনের আসলে আমার এক্স্যাক্টলি মনে নেই, আপনি যদি আরেকটু স্ট্রিক্ট পয়েন্ট এক্স্যাক্টলি বলতে পারেন আর কি। হ্যাঁ অবশ্যই। কারণ তোমার কথাটা তুমি বলে ফেলো, তাইলে উনি বলতে সুবিধা হবে। আর রাজু তুমি ইয়ে করে নাও, নোট করে নাও আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি নোট করে নিচ্ছি স্যার। জি
ভাই স্ট্রং এআই এন্ড উইক এআই, এখানে হচ্ছে স্ট্রং এআই বলতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে আসলে প্রকাশ করছেন, আর হচ্ছে উইক এআই কে হচ্ছে হিউম্যান ফাংশনের সঙ্গে তুলনা করছেন। হিউম্যান ফাংশন যেগুলো করে এগুলো হচ্ছে উইক এআই, এন্ড স্ট্রং এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে। আর এখানে এক্সাম্পল স্বরূপ স্ট্রং এআই এর এক্সাম্পল স্বরূপ ভাই হচ্ছে গুগল কে নিয়ে আসছে, বা যত কিছু আছে এগুলোকে নিয়ে আসছে। আর উইক এআই যেটা, সেটা হচ্ছে হিউম্যান ফাংশনের কথা বলছে। আমার এখানে একটা কোশ্চেন, আমি আসলে স্ট্রং এআই বলতে কখনোই কৃত্রিম বুদ্ধিমত্তাকে, মানে আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে, যদি কোনো ফিলোসফার বলেও থাকে বা কোনো বিজ্ঞানীও বলে থাকে, কিন্তু আমি মানতে রাজি না। আপনি কিনা জানি না, কিন্তু কারণ মানে যত ধরনের এআই আজকে ডেভেলপ করতেছে সবকিছুর বেস হচ্ছে হিউম্যান ব্রেইন। তো এখানে স্ট্রং এআই এবং উইক এআই এই দুইটার মধ্যে পার্থক্য আসলে আমি ক্লিয়ার হই নাই। আর এখানে আমার কোশ্চেন একটা আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে যত ধরনের এআই ডেভেলপ করতেছে সব এআই হচ্ছে হিউম্যান ব্রেইনের একটা ফাংশন থেকে আসতেছে, মানে মানুষের চিন্তাধারা থেকে। তাহলে কি স্ট্রং এআই বলতে আমরা কি হিউম্যান ফাংশনটাকেই বুঝবো না, হিউম্যান ব্রেইন ফাংশনটাকেই? আর এখানে দুইটা এআই এর মধ্যে আপনি একটু ডিবেটে দেখাইছেন যে সাবজেক্টিভ, কোয়ালিয়া, মানুষের সঙ্গে এগুলোর সাথে আমি একমত আছি। আর এর মধ্যে হচ্ছে টিউরিং টেস্টের কথা বলছিলেন, যে মেশিন বা কম্পিউটার একটা টিউরিং টেস্ট পাস করে যাবে। এখানে এক্সাম্পল স্বরূপ হচ্ছে আপনি কিছু একটা এক্সাম্পল করছিলেন, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল খুব সম্ভবত। আর এখানে কিন্তু ভাই টিউরিং টেস্ট হচ্ছে, মানে টিউরিং টেস্টের যে বিষয়টা, সেই বিষয়টাতে আমি যদি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে যে মেশিন পাস করে গেলেও মানুষ কিন্তু সব টিউরিং টেস্টে পাস করে না, কারণ মানুষের লিমিটেশন আছে, মেশিনের আসলে লিমিটেশন নেই। কারণ মেশিন হচ্ছে কোনো, আমরা যতগুলো কোড দিয়ে রাখি বা আমরা যে সিস্টেমটা দিয়ে রাখি, এই সিস্টেম অনুযায়ী চলে। আর হচ্ছে সিঙ্গুলারিটির ক্ষেত্রে ভাই বলছেন যে সিঙ্গুলারিটি হচ্ছে মানুষ যা যা করতে পারে তাই হচ্ছে সিঙ্গুলারিটি। আপনি কিন্তু এখানে বলছিলেন যে জানার ভিত্তিতে নতুন নতুন জানার চেষ্টাটাই হচ্ছে, মানে মানুষ জানা তৈরি মানে সরি আমি মনে একটু ভুলে ফেলতেছি, যে জানার ভিত্তিতে নতুন নতুন জানা তৈরি করে হচ্ছে মানুষ, কিন্তু এআই কিন্তু এই ক্ষেত্রে অনেকটা পিছায় আছে। আর এই এক্সাম্পল দিয়ে আপনি এআই এর এক্সাম্পল দিয়ে আইরোবট মুভি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দুইটা মুভির যে এক্সাম্পল দিলেন, সেখানে অবশ্য আমি মুভিকে আসলে মুভির চোখেই দেখি, এটা হয়তো আমার লিমিটেশন, কিন্তু আসলে আমি কখনো এটা বলতে রাজি না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে নিয়ন্ত্রণ করবে, মানুষকে হেল্প করবে, মানুষের থেকে তাদের সুপার পাওয়ার, মানুষের থেকে সুপার পাওয়ার আসবে না, মানুষকে কিন্তু মানে মানুষের স্বাভাবিক জীবনের আর কি গতিটা বৃদ্ধি করবে। এখন এখানে আমার কোশ্চেন হচ্ছে ভাই, আপনি বলছিলেন যে 20-30 বছর পরেও ডেভেলপ করলেও করতে পারে, যে মানুষকে নিয়ন্ত্রণ করবে। আপনি শেষে একটু লাগাই দিচ্ছেন করলেও করতে পারে, বা অ্যাকচুয়ালি এক্সাক্ট বলেন নাই যে করবে। এখানে আমার কোশ্চেন হচ্ছে তাহলে 20-30 বছর পরে যে এআইটা ডেভেলপ, ভাই আমার কোশ্চেনটা একটু নোট করবেন। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা নোট করছি। 20-30 বছর পর যদি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করে, তাহলে 20-30 বছর পর মানুষ যে ভাবনাগুলো ভাববে, তাহলে মানুষের সেই ফাংশন গুলা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে আরো উন্নত হবে না? যেমন আমরা দেখছি যে প্রাচীনকালে মানুষ গুহায় বাস করত, বা মানুষ প্রাচীনকালে বন জঙ্গলে ছিল, ওই পরিবেশে ওই ধরনের ভাবনা ভাবতো। এখন কিন্তু মানুষ ব্রড সেন্সে ভাবে, ব্রড সেন্সে সবকিছু তৈরি করে। তো 20-30 বছর পর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত ডেভেলপ হয়, তখন মানুষের ব্রেন ফাংশন গুলো আরো চালু হবে, এটা মানুষের ফলেই পসিবল। তো কোশ্চেনটা হচ্ছে এখানে, আমাদের মানুষের এখানে কি মানুষের ব্রেনটা এত বেশি ডেভেলপ করবে না? হ্যাঁ ঠিক, বুঝতে পারছি। স্যার আমি এখন কারণের অ্যানসারটা কি এখন দেব না? না, একটু আমরা আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, তুমি তো নোট করেছো, আমিও একটু নোট করেছি। হ্যাঁ স্যার আমি রিকা জি। স্যার মানে যারা অন্য ডিপার্টমেন্ট, আমার ফ্রেন্ড যারা আছে, ওরা আমাকে ইনবক্সে জিজ্ঞেস করতেছে যে কোয়ালিয়া, তারপর হচ্ছে নলেজ, এপিস্টেমোলজি, ওগুলা কি? স্যার ওইটা যদি সহজ ভাষায় যদি বলে দিত তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, যারা আছো আমাদের রেগুলার স্টুডেন্ট নয়, এই যে আমরা যে একটা ফিল করি, মানে ধরো আমার কাছে গরম লাগে, আমার কাছে ঠান্ডা লাগে, তো এই গরম লাগা ঠান্ডা লাগার তো একটা ফিজিক্যাল প্রসেস আছে। হ্যাঁ, সেটা আমাদের টেম্পারেচার আমরা যেমন থার্মোমিটার দিয়ে মাপি। হ্যাঁ, কিন্তু আমার যে একটা অনুভূতি, আমার যে একটা মনের ভিতরে একটা যে লাগে, হ্যাঁ, আমার যখন আমি খাই জিহ্বাতে স্বাদ লাগে,
জিহ্বার মধ্যে যেটা হয় এটা একটা ফিজিক্যাল প্রসেস, কিন্তু একটা কোয়ালিটেটিভ একটা এক্সপেরিয়েন্স আমি পাই আমার মানে আপাতত মনের ভিতরে যদি বলি, ওইটা হচ্ছে কোয়ালিয়া। হ্যাঁ, কোয়ালিয়া হচ্ছে আমাদের একটা মানে আমাদের যে এক্সপেরিয়েন্সের একটা সাবজেক্টিভ মানে হলো যে আমার নিজের, আমার একান্ত, কোথায় জানি সেটা আমার মানে কোথায় জানি হয়, কিন্তু আমার ভালো লাগে খারাপ লাগে আমার কাছে মনে হয় সেরকম আর কি। হ্যাঁ, আমাদের এখানে আমি কি একটু যোগ করতে পারি? জি আমি কি একটু যোগ করতে পারি? জি জি, আমি আসলে খুবই দুঃখিত। আমি প্রথমে চাইছিলাম একবার সাবলীল ভাষায় বলতে, মানে ফিলোসফিক্যাল টার্ম গুলো ইউজ না করতে, কিন্তু এমন হয়ে গেছে যে আমরা টার্ম গুলো ইউজ করতে করতে বলে ফেলি। আমি খুবই দুঃখিত, ভার্সিটিদের কাছে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। কোয়ালিয়ার সাথে আমি একটু করে যুক্ত করতে চাচ্ছিলাম। কোয়ালিয়া হচ্ছে যে কি, মনে করুন এখন এখন তো শীতকাল, আমাদের সবারই শীত লাগতেছে, স্যারের কাছেও শীত লাগতেছে, কারণ বলছে তারা এখানে অনেক শীত। এই যে শীত লাগতেছে, শীত সবার কাছে লাগতেছে, কিন্তু আপনার কাছে যখন শীত লাগছে তখন আপনি যেভাবে অনুভব করছেন ওই অনুভবটা আপনার একান্ত আপনারই অনুভব, সেটা আমি অনুভব করি না। আমি হয়তো বলতেছি আমার কাছেও শীত লাগতেছে, কিন্তু আমার কাছে যে শীত লাগতেছে, যে অনুভূতিটা, সেটা একান্ত আমার, সেটা আমি আপনাকে দিয়ে দিতে পারতেছি না। এই যে এই একান্ত ফিলিংটা, সেটাই হচ্ছে কোয়ালিয়া। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এই তাহলে আমরা আমাদের অন্য পার্টিসিপেন্টরা আপনারা যদি আমাদেরকে জাস্ট মাইক্রোফোন অন করে সরাসরি প্রশ্ন করেন, আমরা মোটেও ডিস্টার্ব ফিল করব না, আমরা এটা এনজয় করব। হ্যাঁ জি স্যার, জি 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 স্যার, বলবো আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি, মাহফুজ হ্যাঁ মাহফুজ, প্লিজ। জি স্যার। স্যার প্রথমতই আমি রাজু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর করে বিষয়টা উপস্থাপন করার জন্য, অনেক সহজভাবে। কারণ আমাদের খুব মানে বুঝতে সুবিধা হয়েছে। আমরা 4th ইয়ারে আছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটা আপনি পড়াচ্ছেন আমাদেরকে, এবং আজকে রাজু ভাই এসে একটা সামারি করে দিল, তো এটা আমাদের জন্য বলতে পারবো একটা প্লাস পয়েন্ট এবং অ্যাডভান্টেজ অলসো। তো আমার কথাটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত ওয়ান কাইন্ড অফ, আমরা যেটা বলে থাকি যে সাইন্টিফিক ভাষায় মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর সাথে দুইটা ওয়ার্ড খুব কানেক্টেড। রাজু ভাই আমি বলছি, আপনি শুনিয়েন আমার কথাগুলো, একটু মানে কানেক্ট করার চেষ্টা করিয়েন। একটা হচ্ছে ডেটা এবং আরেকটা হচ্ছে অ্যালগোরিদমস। তো যখন আমি এআই এর কথা বলবো তখন হচ্ছে হলো একটা ডেটাকে ফর্মুলাইজ করে কতগুলো অ্যালগোরিদম কাজ করে, সেগুলো হচ্ছে একটা আউটপুট দেয়। ঠিক সেরকম ভাবে আমি যদি একটা হিউম্যান বা আমি মানুষের কথা বা আমার নিজের চিন্তার কথা, ব্রেন স্টেটের কথা চিন্তা করি, তো আমার মধ্যে কতগুলো ফ্যাক্ট কাজ করে, ফ্যাক্ট থেকে আমি কতগুলো রিজন তৈরি করি, যেটাকে আমি রেশনালিটি বলি, দেন আমি ডিসিশন নেই। ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, তো যখন আমি স্ট্রং এআই এর কথা বলবো, তো আমি এখানে স্ট্রং এআই এর কথা বলবো না, কারণ আইবিএম থেকে মূলত যে এআই, উইক এআই, স্ট্রং এআই, এখন তারা সুপার এআই এর কথা বলেন, যেখানে তারা কনসিয়াসনেস নিয়ে আসেন, যদি অন্টোলজিক্যালি বিষয়টাকে আলোচনা করা যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে, যখন আমি মানে এই এআই এর আলোচনায় হিউম্যানের যে রেশনালিটি এবং মেশিনের যে রেশনালিটি, এটাকে এক করা কেন হচ্ছে? কারণ যদি সামহাও অনেকে বলতে পারেন যে হ্যাঁ, আমাদেরও তো বায়োলজিক্যাল অ্যালগোরিদম আছে, সেটা অনুযায়ী আমি আমার ব্রেন স্টেট কাজ করে এবং আমি আউটকাম দিচ্ছি, ঠিক সেইভাবে মেশিনের অ্যালগোরিদম আছে, মেশিন সেটাকে মানে ইউজ করে নিজে নিজে সেটাকে ডেভেলপ করছে, মানুষকে আর সেটাতে হাত দিতে হচ্ছে না, মানে মেশিন লার্নিং যেটা বলে আর কি। আমি স্যার ঠিক বলছি স্যার? হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে। তো মেশিন লার্নিং নিজে নিজে সে নিজেকে আপগ্রেড করছে। তো আমার এখানে প্রশ্নটা হচ্ছে, ভাই আমার যে হিউম্যান ব্রেন, আমি যেভাবে শিখছি, আমার কনসিয়াসনেস আছে, আমার কোয়ালিয়া আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলোকে তো এখনো সায়েন্স পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। ইভেন কোয়ান্টাম লেভেলে গেলেও কিন্তু মানে যদি আমরা দেখি বিষয়গুলো, কনসিয়াসনেস, এগুলো আসলে অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায়। কিন্তু এই এই অ্যালগোরিদমটা যদি জানতে পারি, তাহলে আমি মানে হিউম্যান যে বায়োলজিক্যাল অ্যালগোরিদম, স্যার একবার ক্লাসে বলছিলেন যে আসলে বায়োলজিক্যাল অ্যালগোরিদম বলতে আমি আমার যে ব্রেন স্টেট যেভাবে কাজ করে, এটাকে আমরা এক ধরনের অ্যালগোরিদম বলতে পারি, কিন্তু এটা বায়োলজিক্যাল অ্যালগোরিদম। তো বায়োলজিক্যাল অ্যালগোরিদম এবং মেশিন অ্যালগোরিদম তো এক হইতে পারে না, যদিও সেটা কাজ একই রকম ভাবে করে, এবং মেশিন কোনো কোনো ক্ষেত্রে মানুষকে ছাড়াই গেছে সিঙ্গুলারিটির দিক দিয়ে। যেমন একটা ক্যালকুলেটর যেটা হিসাব পারে, মানুষ সেটা নাও পারতে পারে, কিন্তু ক্রিয়েটিভিটির দিক থেকে, ইন্টেনশনালিটির দিক থেকে এবং কনসিয়াসনেসের দিক থেকে যদি আমি আলোচনা করি, বিষয়টা হয়ে যায় একটা মানে বর্তমান যে এআইটা হচ্ছে, এটা ন্যারো এআই আর কি, ন্যারো এআই। তো আমার কথা হচ্ছে ভাই, প্রশ্নটা হচ্ছে রাজু ভাইয়ের কাছে, স্যার, যে হিউম্যান
রেশনালিটি এবং মেশিনের যে মেশিন লার্নিং এর যে রেশনালিটি ডেভেলপ করবে, এটাকে আমরা এক কেন করছি? কারণ এক করার তো আমি এখানে মানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এখানে আসলে এক করার কোনো প্রশ্নই ওঠে না। হিউম্যানের যে ইন্টেনশনালিটি আছে এবং ক্রিয়েটিভিটি আছে এবং কনসিয়াসনেস আছে, সেগুলো বিষয়গুলোকে যদি আমি মেশিন লার্নিং এর সাথে কানেক্ট করতে চাই, তাহলে মেশিনের যে অ্যালগোরিদম এবং আমার যে বায়োলজিক্যালি যে আমার ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাকে আমি কিন্তু একটা ডিস্টিংক্ট ক্লিয়ার করতে পারছি যে এটা একটা আলাদা সাইট এবং ওটা একটা আলাদা সাইট। সুতরাং মানে আমি দুইটাকে এক না করে আমি যদি আলাদা করি, ভাবি যে তাহলে এখানে কি কোনো ফ্যালাসিয়াস কোনো কিছু ঘটবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে রাজুবের কাছে এটা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার প্রশ্ন। ঠিক আছে মাহফুজ। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে নেই রাজু, একটু ওয়েট করো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন নিয়ে নেই। আমি আশা করছি যে আমার মানে যার প্রতি আমি বায়াসড, পিঙ্কি আমার ছাত্রী, আমার মেয়ে। হ্যাঁ স্যার, আমার আসলে প্রশ্ন না, আমার একটা রাজু ভাইয়ের অবজারভেশন সম্পর্কে আমার একটা কথা ছিল। যে উনি লাস্টে কথা বলছিল যে এআই হয়তো মানে স্ট্রং এআই হয়তো সম্ভব হতে পারে, যেহেতু হচ্ছে বিজ্ঞান দিন দিন ডেভেলপড হচ্ছে। আপনার যে কনস্ট্যান্ট গ্যাপ থিওরিটা ছিল যে বিজ্ঞান ডেভেলপ হচ্ছে, এটা হলো যে একটা সময় মানুষকে যখন সে চিন্তা করবে বা মানুষ একটা মানুষকে সে ডেমো ধরে বা মাপকাঠি ধরে যখন আগাতে চাইবে, তখন আসলে ওই মানুষটার পাস্ট স্টেটটা পর্যন্ত তাকে বিল্ড আপ করা সম্ভব এআইটাকে, কিন্তু মানুষটার মধ্যে যে ততক্ষণে নতুন এক্সপিরিয়েন্স গুলো যোগ হয়ে গেছে, ওইটা তাকে আরো ফাস্ট করছে বা আরো এগিয়ে দিচ্ছে। যে কারণে প্রত্যেকটা সময় একটা এআই আর হচ্ছে একটা হিউম্যানের মধ্যে গ্যাপটা থাকবে। তো এই জায়গায় ভাইয়ার একটা অবজারভেশন ছিল, মানে আপনার কনস্ট্যান্ট গ্যাপ থিওরির বিপক্ষে, যে হয়তো এক সময় বিজ্ঞান সেটা অতিক্রম করতে পারবে, স্ট্রং এআই পসিবল হবে। এদিক থেকে আমিও আসলে বলতে যাচ্ছি যে হ্যাঁ হয়তো হতে পারে, তবে উনি যে কথাটা বললো যে আমাদের বর্তমানে এআই গুলো আমাদের আমাদের নিজের সম্পর্কে একটু বেশি বলতে পারে, আমার চাইতেও বেশি আমার ডিভাইস গুলো আমাকে বেশি জানায় যে আমি কতদূর জানি নিজের সম্পর্কে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা যখন ফেসবুকে কোনো কিছু স্ক্রল করছি, তখন ওরা আমাদেরকে আমাদের পছন্দ অনুসারে কিছু ভিডিও বা কন্টেন্ট ওরা আমাদেরকে দেখায়। তো এই জায়গায় এটাকে কি আমি ডেভেলপ বলবো, নাকি হচ্ছে যে তার আমার ক্যাপাসিটিটাকে সে ন্যারো করে দিচ্ছে এটা বলবো? কারণ হচ্ছে এটা তো আসলে মানুষের যে বুদ্ধিমত্তা বা মানুষের যে মুড, সেটাকে বুঝে কাজ করতেছে না এআইটা। এটা তো আসলে যে একটা টেকনিকের মধ্যে ফেলে মানুষকে যেহেতু অতিক্রম করতে পারতেছে না, সেহেতু মানুষের ক্যাপাসিটিটাকে একটু কমিয়ে দিয়ে একটা টেকনিকের মধ্যে ফেলে তার পছন্দটাকে লিমিটেড করার মতো মনে হচ্ছে আমার। তো এই জায়গায় আমার মনে হয় যে এআই এর পক্ষে মানে স্ট্রং এআই আসলে কতটুকু সম্ভব, এটা আমার আসলে একটু সন্দেহ আছে। তবে আমার আরো একটা কথা ছিল, যেটা আমি আপনাকে আমার 4th ইয়ারের সময়ও বলছিলাম, একটা ভিডিওর কথা, যেটাতে একটা আর্মি ট্রেনিং এ একটা এআই ইউজ করতেছিল। ওই এআইটা মানে মানুষ যখন মানে ওই আর্মির মেম্বার যারা ছিল, সদস্যরা, ওদেরকে কোনোভাবে হার্ট করতেছিল না, কিন্তু অন্য কোনো কিছু থাকলে সেটাকে সে অতিক্রম করার চেষ্টা করতেছিল বারবার। লাস্ট মোমেন্টে গিয়ে তার কাছে একটা পজিশন আসছে যে ওর আরো একটা এআই কে সেভ করতে হচ্ছে, এট দ্য সেম টাইম হচ্ছে ওকে যে আর্মিরা ট্রেন করছে তাদেরকেও সেভ করতে হবে। তো যে কোনো একজনকে মারতে হবে, হয় ওই এআইটাকে, না হয় হচ্ছে ওই আর্মিটাকে। তখন ওই যে ট্রেনিং এ ইউজড এআইটা ওই আরেকটা এআইটাকে নিয়ে দৌড়ে পালায় চলে গেছিল। এটা ছিল সম্পূর্ণ তার নিজের একটা সিদ্ধান্ত, যেটা আসলে তার মধ্যে দেওয়া ছিল না। তো ওই দিক থেকে আমি চিন্তা করলে বলবো হচ্ছে স্ট্রং এআই হয়তো আসলে একদিন পসিবল। আচ্ছা, তো এই 3টে প্রশ্ন নিয়ে রাজু আমাদের প্রশ্নের উত্তর দিবে। বিফোর দ্যাট আমাদের যারা নন ফিলোসফি ব্যাকগ্রাউন্ডের যারা আছো, তাদের জন্য আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। মনে করো এই কম্পিউটার মানুষের যে নির্দেশনা অনুসারে খুব স্মার্টলি কাজ করবে, এফিশিয়েন্টলি কাজ করবে, কিন্তু চিন্তা ভাবনাটা কিন্তু মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। ব্যাপারটা যদি তাই হয়, সেটাকে আমরা বলছি উইক এআই। মানে উইক মানে সে কাজে কর্মে উইক না, কিন্তু চিন্তা ভাবনায় সে উইক, চিন্তাটা মানুষ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কম্পিউটার নিজে মানে একটা
চিন্তাও যদি সে করে সেটা হচ্ছে একটা এক্সিকিউটিভ চিন্তা করে, মৌলিক চিন্তাটা সে করে না। হ্যাঁ, কিন্তু সে ফাংশনালি অনেক এফিশিয়েন্টলি অনেক কাজ করতে পারে। এটা হচ্ছে উইক এআই। ওকে, আর স্ট্রং এআই হচ্ছে যে মানুষ যেরকম ভাবে নিজের চিন্তা নিজে গড়ে তোলে এবং সেই চিন্তা অনুসারে কাজ করে, সেইভাবে যদি কাজ করে সেটাকে আমরা বলি উইক এআই। তো যেটা উইক এআই সেটাকে বলে এই যে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স ANI, আর যেটা স্ট্রং এআই সেটা হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স AGI। আর এখন এই যে ইউভাল নোয়া হারারির যে বই হোমো ডিউয়াস, ওখানে মধ্যে বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট হইতে হইতে মানুষের বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল আর্টিফিশিয়াল রিয়েল এই ডিফারেন্সটা কেটে যাবে এবং মানুষের যে ফিজিক্যাল লিমিটেশন সেগুলা কাটিয়ে উঠে মানুষ নিজে একটা দেবতা হয়ে উঠবে। হ্যাঁ, এবং বর্তমান যে হোমো সেপিয়েন্স এটার একটা বিলুপ্তি ঘটবে। তো এটা হচ্ছে আর্টিফিশিয়ালি সুপার ইন্টেলিজেন্স, যেটা মানুষের মানে সিঙ্গুলারিটি বা মানুষের লেভেলটাকে কাটিয়ে যাবে। এটুক। আর রাজু, যে প্রশ্ন তিনটা আমাদের কানন, মাহফুজ এবং পিঙ্কির, এগুলো তুমি যদি সংক্ষেপে একটু জবাব দাও। প্রথমে মিস্টার কাননের প্রশ্নটাতে যাই। জি, আসলে তোমার ওই মাইক্রোফোনটা কাছে আনতে হবে, এমনি করে ধরে কাছে আনতে হবে মুখের কাছে। জি স্যার, আমার কাছে মনে হয় কানন হয়তোবা শুনতে ভুল করছে, না হয় আমি কিছুটা বলতে ভুল করছি। কারণ দেখা গেছে সে এটা এক্সপ্লেন করছে যে কি আমি স্ট্রং এআই বলতে বুঝাচ্ছি গুগল ফেসবুক। কাননের কাছে এরকম মনে হয়েছিল। আসলে স্ট্রং গুগল ফেসবুক যত কিছু ডেভেলপ হয়েছে আজ পর্যন্ত সবকিছুকে আমি উইক এআই বলছি। এই সবকিছু উইক, কারণ এগুলা হচ্ছে যে কি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না, এগুলা এখনো অতটা স্মার্ট হয় না যে কি আমরা তাদেরকে স্ট্রং এআই বলবো। এআই অলরেডি পসিবল হয়েছে, তবে ইন এ উইক সেন্স। কারণ মনে এই জায়গাটাতে বারবার ভুল করছে, সে এআই এবং উইক ফাংশনালিটিকে, মানুষের যে ফাংশনালিটি সেটাকে নিয়ে নিছে উইক হিসেবে, আর এআই বলতে বুঝছে সুপার কিছু। আমার কাছে মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এ একটু প্রবলেম হয়েছে। আসলে এআই তো অলরেডি পসিবল, আমরা মানুষের কিছু কাজকর্মকে কৃত্রিমভাবে তৈরি করছি, কিন্তু কথা হচ্ছে সেটা স্ট্রং সেন্স নাকি উইক সেন্স। আমরা যেটা করতে পারছি সেটা হলো ইন উইক সেন্স। গুগল আমাদেরকে অনেক তথ্য এনে দিচ্ছে, সেটা একটা তথ্য গুগলের নিজের তৈরি করা না, সেটা কোনো না কোনো মানুষ ইনপুট করে একটা সার্ভারে রেখে দিয়েছে, তার তথ্যটাই আমাদের সাথে আমাদের সার্চের সাথে ম্যাচ করে এনে আমাদের সামনে দেখাচ্ছে। সেটা স্ট্রং এআই না, সেটা উইক এআই। আর তুমি বললে এআই এর, কারণ বললো এআই এর চিন্তা কি হিউম্যানের চাইতেও ডেভেলপড হবে না যদি কোনোদিন ডেভেলপড হয়? এই ক্ষেত্রে তো এটা তো ফুললি একটা আমি সম্ভাবনা ছাড়া কিছু বলতে পারবো না। কারণ আমরা যে এআই কে ডেভেলপ করার চিন্তা ভাবনা করছি স্ট্রং সেন্সে, সেটা আমাদের মতো করে তৈরি করার চিন্তা করছি। যেমন আমরা যে হিসাব নিকাশ করি, ক্যালকুলেটরের কথাই ধরি একবার সিম্পল, যে ক্যালকুলেটরে আমরা যত তাড়াতাড়ি হিসাব করতে পারি তার চাইতে অনেক বেশি দ্রুত পারে একটা ক্যালকুলেটর করতে। তো কার্যক্ষেত্রের দিক থেকে এআই এগিয়ে যাচ্ছে, কিন্তু ওই যে স্যার কিছুক্ষণ আগে বললো যে চিন্তা ভাবনার ক্ষেত্রে সবসময় আমাদের থেকে পিছিয়ে আছে। এখন যদি আমাদের চাইতে স্ট্রং চিন্তা ভাবনা করতে পারে সেটা তো জানা নাই অ্যাকচুয়ালি। যদি আমাদের মতো করে মেশিনের ভিতর একটা বুধ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বা বেটার চিন্তা ভাবনা করতে পারে। আর মাহফুজ তো আমার কাছে মনে হয় আজকে সেমিনার মনে হয় আমি না করে মাহফুজ করলে আরো বেটার হইতো স্যার। জানি না কেন স্যার আমাকে ইনভাইট করলেন। আসলে মাহফুজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ ভালোই জানে। মাসুম একটা কথা বললে যে আসলে মাসুম বেশ কয়েকটা প্রশ্ন করে ফেলছে, কিন্তু আমি আসলে বেশ মুশকিলে পড়লাম। মাসুম না, মাহফুজ। ও সরি মাহফুজ। মাহফুজ সমস্যা নেই। মাহফুজ বলতেছিল মেশিন লার্নিং এন্ড হিউম্যান লার্নিং কে আমরা এক করে ফেললে কোনো একটা ফ্যালাসিয়াস প্রসেসে আমরা যাচ্ছি কিনা, তোমার মূল কনসেপ্ট হচ্ছে এই জায়গায়। জি 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 জি, তুমি শুরু করছো মেশিন লার্নিং এবং আমাদের বায়োলজিক্যাল লার্নিং ফ্যাক্ট দুইটার সাথে কিছুটা সিমিলারিটি দেখিয়ে, যে মেশিন ডাটাটাকে অ্যালগরিদমের মাধ্যমে প্রসেস করে একটা আউটপুট দিচ্ছে, আর আমরা মানুষরা আমাদের কিছু ফ্যাক্টকে প্রসেস করে আমরা একটা নলেজ ক্রিয়েট করছি, এই তো? জি জি জি। এখন কথা হচ্ছে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি, দেখো শব্দটার মধ্যেই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা ইন্টেলিজেন্স বলছি, আমরা ইন্টেলিজেন্সকে ডিফাইন করছি মানুষের নলেজ দিয়ে। যে ইন্টেলিজেন্স বলতে আমি কার ইন্টেলিজেন্স বুঝাচ্ছি? মানুষের ইন্টেলিজেন্স বুঝাচ্ছি। এবং যখন আমরা এটাকে কৃত্রিমভাবে আমরা নিজেরা তৈরি করতে পারছি তখন সেটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
তার মানে আমার ইন্টেলিজেন্সটাকে যখন আমি ক্রিয়েট করতে পারছি সেটাকে আমি বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন তাহলে মেশিন লার্নিং কে অবশ্যই আমাকে হিউম্যান লার্নিং এর সাথে এক করতে হচ্ছে, যে আমি যে ডিভাইসটা তৈরি করলাম সেটা সাকসেসে নির্ভর করছে আমার লার্নিং এর সাথে সে ম্যাচ করতে পারছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছে যে কি তুমি একটা ক্যাটাগরি করে ফেলছো, তো সেই জন্য হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে এটা ক্যাটাগরিক্যাল একটা ফ্যালাসি হচ্ছে কিনা, কিন্তু সোর্সটাও তো দেখতে হবে যে আমার যে মেশিন লার্নিং সেটা ডেভেলপড হয়েছে হিউম্যান লার্নিং এর মতো করে। এখানকার প্রিন্সিপাল হচ্ছে যে কি মানুষের লার্নিংটাকে সে আয়ত্ত করতে পারে কিনা। আমি কি বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। আমরা মাহফুজের পয়েন্টটা আমি এতটুকুতে ক্লিয়ার করতে চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপর পিঙ্কি বললো, পিঙ্কি আসলে চমৎকার কথাই বলছে যে ফেসবুক হয়তো বা আমাদের কিছু দিয়ে সামনে দিয়ে, মানে এটাকে সে একটা কথা বললো আমি মিস করছি, এটাকে আমরা এআই ডেভেলপড বলবো নাকি জাস্ট আমাদের মতো ডেভেলপড হইতে পারতেছে না সেই জন্য জাস্ট আমাদের মতো কিছু ফাংশন সামনে আনা। আমি বলতে চাচ্ছি যে কি এটা কি আমি এআই বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে কি এভাবে হয়তো বা ডে বাই ডে ডেভেলপ করে এআই কে স্ট্রং এআই এ নিয়ে যাওয়া পসিবল। সে কিন্তু পিঙ্কি চক্রবর্তী নিজেই কিন্তু একটা কনক্লুশন নিয়ে আসলো যে আর্মি ট্রেনিং এর যে রোবটের কথা সে এক্সপ্লেন করলো, দেখা যাচ্ছে সে একটা নতুন কনক্লুশন ড্র করছে নিজের থেকে, সে তার এআই কে নিয়ে ভাগে গেল। তো এখানে মনে হয় যে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যে এটা আদৌ ডেভেলপ করা পসিবল কিনা। হয়তো বা ঠিক আছে ফেসবুক আমাদের সামনে কিছু ডেটা নিয়ে আসতেছে, কিন্তু সেগুলো তো স্ট্রং এআই আমি বলি নাই আসলে। আমি বলছি এই যে আমাদেরকে রিড করার ক্ষমতা ডে বাই ডে, মানে ফেসবুক, গুগল, অ্যামাজন এগুলো ডে বাই ডে তাদের ক্ষমতাটা খুবই, যে আমরা বিশ্বের মানুষ প্রতিনিয়ত তারা প্রতিনিয়ত মুহূর্তেই ডে বাই ডে গুগল, অ্যামাজন, ফেসবুক এগুলা অনেক তথ্য আমাদেরকে নিয়ে সংগ্রহ করছে। দেখা যাচ্ছে অদূর আমাদের বাকি কোনো তথ্য থাকবেই না। ওরকম হলে হয়তো বা স্ট্রং করতে পারে, কিন্তু আবার একটা পয়েন্ট থেকে যায় যে এই সময়ের মধ্যে মাহফুজও কিন্তু ক্রিয়েটিভিটির কথা বলছে, পিঙ্কিও বলছে। এখন কথা হলো যে কি কোয়ালিয়া ক্রিয়েটিভিটি আছে, এগুলো কি আমার মধ্যে ইনপুট হিসেবে আছে, আমি জাস্ট বলতেছি। জম্বিও কিন্তু বলবে, তার যারা জম্বি নিয়ে জানি, আচ্ছা আদার্স ডিপার্টমেন্ট থেকেও আছে, জম্বি বলতে বুঝায় যে বহুত দেখতে আমার মতো, তো আমার যে একটা ইনার যে আমার যে একটা অনুভূতি আছে সেটা নাই। কিন্তু জম্বিকে আবার জিজ্ঞেস করলে সে বলবে যে আমার ইনার ফিলিং আছে, আমি দেখতে পাচ্ছি, এরকম বলবে। তো আদৌ রিয়েল মোজাম্মেল হক কিনা নাকি জম্বি, সেটা কিভাবে ডিফাইন করব, এগুলো আমরা আসলে কিভাবে বুঝতে পারি? ভ্যালিড কনক্লুশনে তো নামা যায়। অলসো ভাই রাজুর কথাগুলো আমার কাছে শেষের দিকে একটু মানে কেটে কেটে আসছে, পুরোটা ক্লিয়ার আসে নাই। স্যার আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা আমার কোন তাহলে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে রাজু তোমার আপাতত উত্তর দেওয়াটা শেষ হয়েছে? হ্যাঁ আপাতত উত্তর দেওয়া আপাতত। আচ্ছা, এরপরে অন্য পার্টিসিপেন্টরা যারা প্রশ্ন করতে চাও প্লিজ। হ্যালো। জি স্যার, সজীব। হ্যাঁ সজীব, হ্যাঁ সজীব বলো। স্যার আমার হচ্ছে নিতে পারি নাই যে স্ট্রং এআই পসিবল কিনা বা আমাদেরকে ওভারকাম কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো। এখনো পর্যন্ত আমরা বেসিক পার্থক্য করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানুষের ক্ষেত্রে সেন্সে, বা যেটা হচ্ছে আমাদের বা হচ্ছে ওনার ফিলিং। কিন্তু কথা হচ্ছে এই বিষয়গুলো তো আমরা
বুঝতে পারি না, মানে যে আমরা যে আন্ডারস্ট্যান্ড করি কিভাবে করি এই বিষয়গুলো তো আমাদেরই ধরা ছোঁয়ার বাইরে। তাহলে এই বিষয়টা দিয়ে কেন আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে জাজ করছি? যে এই বিষয়টা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে তাহলে তারা আমাদের মতো হবে। কিন্তু যদি আমরা হচ্ছে ওভারঅল চিন্তা করি যে আমাদের হচ্ছে এথিক্যাল বিষয়গুলো বা ডিসিশনের ক্ষেত্রে আমরা যে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি ডিসিশন নিই বা অনেক ধরনের ক্রিটিক্যাল ডিসিশন নিই, ওটা হচ্ছে সুপার ইন্টেলিজেন্সরাও নিতে পারে। তাহলে দেখা যাচ্ছে ওই দিক থেকে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের পর্যায়ে চলে আসছে, সমপর্যায়ে। কিন্তু যে বিষয়টা এখনো পর্যন্ত আনডিফাইনেবল, যে বিষয়গুলো যেমন হচ্ছে কনসাসনেস বা কোয়ালিয়া, যেগুলো এখনো পর্যন্ত আনডিফাইনেবল, যেগুলো হচ্ছে শুধুমাত্র ওনার এক্সপিরিয়েন্স, এটা দিয়ে কেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে জাজ করছি? এই প্রশ্নটা হচ্ছে আমার, যদি একটু কিছু বলতেন প্রশ্নটা সম্পর্কে। হ্যাঁ রাজু, প্রশ্নটা বোধহয় জবাব দিয়ে ফেলো, নাহলে পরে মনে থাকবে না। যে আমরা স্যার মনে হয় মাহফুজও মনে হয় একই স্টাইলের প্রশ্ন করেছিল তখন। আমি না যে ঠিক এটা না, দেখো রাজু ভাই আমি কিছু বলবো মানে সজীবের কথা থেকে। হ্যাঁ আচ্ছা, আমার কথা হচ্ছে যে সজীব মূলত মানে কোয়ালিয়া, তারপর হচ্ছে ইন্টেনশনালিটি, ক্রিয়েটিভিটি, এগুলো যে আনডিফাইনেবল তা কিন্তু না। তা তো না, ফ্রম সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ আমি এটাকে ডিফাইন করতে পারি। যখন আমি হোলিস্টিক্যালি বিষয়টাকে ডিফাইন করব তখন একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। কিন্তু সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে সবাই কিন্তু বুঝতে, হ্যাঁ আই হ্যাভ সাম ইন্টেনশনালিটি, আই হ্যাভ কনসিয়াসনেস, বাট মানে আমি এটা ব্যাখ্যা করতে পারতেছি না যে আমার কনসিয়াসনেসটা কেমন এবং রাজু ভাইয়ের কনসিয়াসনেস কেমন কিংবা সজীবের কনসিয়াসনেস কেমন। সুতরাং ব্যাপারটা হচ্ছে এখানে। আমি কি সজীব তোমাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। কথা হচ্ছে এরকম কনসাসনেস তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে হয়তো আমি বলছি হয়তোবা থাকতে পারে। আমি বলতেছি না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে বা আছে, হয়তোবা তাদেরও থাকতে পারে হয়তোবা। কারণ যেহেতু আমি ফিল করছি আমার এক ধরনের হচ্ছে কোয়ালিটি আছে বা এক ধরনের হচ্ছে ফিলিংস আছে, কনসাসনেস আছে, কিন্তু অদূর ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তোবা থাকতে পারে। মাহফুজ, আচ্ছা থাকতে পারে, কিন্তু যদি থাকতে পারে তাহলে আমরা বলতে পারবো যে আমাদেরও সেটা আইডেন্টিফাই করার ক্ষমতা থাকতে পারে। এই ক্ষেত্রে হিউম্যানরা কেন, মানুষেরা বা কেন পিছিয়ে থাকবে, সেটাও আমার একটা প্রশ্ন। যদি মানে মেশিনরা ডেভেলপ করতে পারে তাহলে মানুষের যে রেশনালিটি ডেভেলপ হচ্ছে না, আগে আজ থেকে 2000 বছর আগে মানুষ যেমন ছিল, তাদের চিন্তা ভাবনা যেমন ছিল, এবং 2000 পরবর্তীতে আজকে আমরা যেমন যে অবস্থায় আছি সেটা কিন্তু মানে হিউজ ডিফারেন্স। আমরা যদি ইকোনমিক্যালি চিন্তা করি, সাইন্টিফিক্যালি চিন্তা করি, হিউজ ডিফারেন্স। সুতরাং বলাই যাইতে পারে যে যদি মেশিনারি ডেভেলপ হয় তাহলে সুতরাং মানুষেরও ডেভেলপ হবে অবশ্যই। এই জায়গায় হচ্ছে আমরা কিন্তু অনেক বছর পরে কিন্তু একটা এই অবস্থানে আসছে, আমাদের অনেক স্ট্রাগল করে বা অনেক ডিফারেন্সের পরে আমরা এই অবস্থায় আসছি। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন ডেভেলপ করা শুরু করবে, যখন তারা ডেভেলপ করবে, তারা একটা পর্যায়ে চলে যাবে অনেকটা লং টাইম পরে, তাদের মধ্যে তো হয়তো বা হতে পারে। হ্যাঁ, তো আমি এই ক্ষেত্রে তোমাকে একটা কথা বলতে চাই। স্যার আমাদেরকে কিছুদিন আগে এক্সপোনেনশিয়াল গ্রোথ এবং লিনিয়ার গ্রোথের কথা বলেছিলেন। তো আমি স্যারকে এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথের ব্যাপারে একটা কথা বলেছিলাম যে আসলে এক্সপোনেনশিয়াল গ্রোথটা কিন্তু অলওয়েজ থাকবে না। এখন যে হারে বাড়তেছে একটা সময় কিন্তু সেটা থেমে যাবে। কারণ কোয়ান্টাম লেভেলে যদি আমরা চিন্তা করি, জিনিসটা আস্তে 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 ক্ষুদ্রতর হয়ে এমন একটা মানে জায়গায় চলে যাবে, তখন কিন্তু জিনিসটাকে আমি আর মানে আর কোনো কাজে লাগাইতে পারবো না। সুতরাং একটা মিনিমাম লেভেলে সেটা থেকেই যাবে, মানে যদি আমরা কোয়ান্টাম ফিজিক্সের কথা চিন্তা করি। সুতরাং দেখা যাচ্ছে যে কি যে এক্সপোনেনশিয়াল যে গ্রোথটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে 1950 থেকে শুরু হয়ে 2020 পর্যন্ত যেখানে আসছে, তো সুতরাং দেখা যাচ্ছে যে আস্তে 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 মানে যে মুরসের যে ল, স্যার আমাদেরকে মানে পড়িয়েছেন যে মুরস ল আর কি, যেটা যে এক্সপোনেনশিয়াল গ্রোথ, যে মানে প্রত্যেক বছরে মানে কত গুণ করে আপনার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা বাড়তেছে। কিন্তু আমরা যদি দেখি যে আসলে জিনিস ছোট হচ্ছে, এটার ক্যাপাসিটি বাড়তেছে, কিন্তু একটা পর্যায়ে এসে দেখা যাবে যে আসলে ক্যাপাসিটি বাড়তেছে না, মানে আপনার জিনিসটা আর মানে কমতেছে না, বাট ক্যাপাসিটির যে একটা তারতম্য সেটা থেকেই যাচ্ছে। সুতরাং এটা বলা যাবে না যে আসলে কোনটা বাড়বে বা কোনটা কমবে বা কোনটা আসবে এখন পর্যন্ত আর কি। আচ্ছা, ওই জায়গায় হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল যে মৌলিক বিষয়গুলো, যেমন সাপোজ আমি যদি টাইপ টোকেনের বিষয় দিয়ে ব্যাখ্যা করি, আমাদের টাইপ যেগুলো রয়েছে তা কিন্তু যে প্রাচীন কালে যেটা ছিল সেটা এখনো আছে, যে আমাদের রেশনালিটি বা আমাদের ক্রিয়েটিভিটি, বাট ওটারও যে প্রসেসটা, আমরা প্রসেসটা ডেভেলপ করছি, আদৌ কি আমরা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয় কিছু ডেভেলপ করতে পারছি কিনা? আমাদের এই জায়গায় অনেক ধরনের লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। সেই জায়গায় যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মৌলিক বিষয়গুলো আমরা তাদেরকে ইনপুট দিতে পারি, তাহলে যে প্রসেসিং এর ব্যাপারগুলো যেটা দিয়ে হচ্ছে গ্রোথ হয়, যেটা টোকেন হয়, ওই টোকেনের ব্যাপারগুলো তো তাদের গ্রোথ হয়ে যাবে। তাহলে প্রশ্নটা হচ্ছে আমার এই জায়গায়। তাহলে এই ক্ষেত্রে রাজু ভাই আমার সাথে একমত হবেন? মাহফুজ, এখানে সজীব বোধহয় বলতে চাচ্ছে যে আমরা হাজার হাজার বছর কষ্ট করে যেগুলো অর্জন করছি, এআই তো সেগুলো নিয়েই শুরু করতেছে। আজকালকার এই যে বাচ্চারা যেমন আগের জ্ঞানে দিচ্ছে অনেক বেশি জানে, এরকম কি সজীব?
স্যার লাইক দ্যাট এরকম না, মানে হচ্ছে আমরা যে বেসিক আমাদের যে থিঙ্কিং, বেসিক থিঙ্ক কিন্তু আমাদের কিন্তু কখনো হচ্ছে ইয়া হয় না, আমরা বেসিক থিঙ্ক কিন্তু ক্রিয়েট করতে পারি না। ওই বেসিক থিঙ্কিং গুলো কিন্তু আমাদের একেবারে সৃষ্টি শুরু থেকে যেভাবে আছে, যেটা হচ্ছে আমরা যদি বলি যে সহজাত ধারণা বা ইনহেরেন্স গুলো, ওগুলো কিন্তু আমাদের আগে আগে থেকেই আছে। ওটা কিন্তু আমরা হচ্ছে হঠাৎ করে ক্রিয়েট করতে পারি না, কিন্তু আমরা ক্রিয়েট করি কোনগুলো এইটার ভিত্তিতে, মানে ফাউন্ডেশনটা আমাদের রয়েছে। ফাউন্ডেশনের ভিত্তিতে আমরা হচ্ছে অনেক চিন্তা চেতনা বা ক্রিয়েটিভিটি গুলো ডেভেলপ করছি। ওই ক্ষেত্রে ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা সজীব, তুমি বেসিক থিংকিং বলতে কি বোঝাচ্ছ? মানে যেগুলো তুমি ফাউন্ডেশন হিসেবে ধরে নিচ্ছ, বেসিক থিংকিং বলছো? মৌলিক বিষয়গুলো আর কি, যেগুলো হচ্ছে আমাদের যে হচ্ছে থিঙ্কিং, যেমন প্রাচীন আমাদের যে ফিলোসফার অ্যারিস্টটল, প্লেটো যে চিন্তাগুলো দিয়ে গিয়েছেন, ওগুলোর বাইরে কিন্তু আমরা চিন্তা করতে পারছি না। ওগুলোকে ধরে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, তার মানে ওদেরকে আমরা ফাউন্ডেশন হিসেবে ধরে নিচ্ছি। সজীব, আমার এখানে একটা কোশ্চেন আছে। বলো বলো, এখন মুক্ত আলোচনা চলছে। আমি হচ্ছে ওই জায়গায় হচ্ছে আমার কথা হচ্ছে, আমরা তো হচ্ছে যে ফাউন্ডেশনটা আমরা একটা কিছু ধরে নিয়ে তো শুরু করছি, যে শুরুটার পর থেকে যে নতুন এর গ্রোথটা করতে পারছে। মানে আমি সাপোজ যদি বলতে থাকি একটা গাছের মূলটাকে আমরা হচ্ছে যেভাবে পেয়েছি, ওর পর থেকে গাছের যে শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মূলটা তো আমরা ঠিক করতে পারছি না। ওই জায়গায় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি আমরা দিয়ে থাকি, তাহলে তাদেরও তো ডেভেলপমেন্টটা আস্তে আস্তে বাড়বে। সজীব, আমার কাছে মনে হচ্ছে তুমি কোনো কারণ ছাড়াই ধরে নিচ্ছ যে আমরা মূলটা তৈরি করতে পারছি না। তুমি প্রথমে কিছু মূলকে ধরে নিচ্ছ, আবার বলছো আমি মূলটাকে তৈরি করতে পারছি না। মনে হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমি একটু সজীবের নিয়ে মানে সজীবের কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। হ্যাঁ জি জি স্যার এটা স্যার কারণ বলে ফেলো দ্রুত। যে মানে স্যার সজীব বলতেছিল যে ফাউন্ডেশন গুলো আমাদের এরিস্টটল প্লেটো যা দিয়ে গেছে তা আমরা তা থেকে আমাদের শুরু হয়েছে। আসলে কোন ধরনের ফাউন্ডেশন? আমাদের কি থিঙ্কিং লেভেলটা তুমি বোঝাচ্ছ, যে তাদের কথাকে বেস করে তাদের চিন্তা আমরা আজ এত দূর আসছি? হ্যাঁ হ্যাঁ সজীব প্রশ্ন বোঝা গেছে। আমাদের যে ইনহেরেন্স গুলো, আমাদের যে হচ্ছে গিয়ে বলে সহজাত ধারণাগুলো, ইনহেরেন্স গুলো কিন্তু আমরা আগে থেকে পেয়েছি। মানে সাপোজ আমরা মনে করি যে হচ্ছে গড বা কেউ আমাদের কোনো কিছু দিয়েছে, যে আমাদের সোল, আমাদের মাইন্ড, এটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। অ্যানসারটা দাও যে তুমি বলছো যে ফাউন্ডেশনটা আমরা হচ্ছে আমরা যে থিঙ্কিং গুলো করতেছি এগুলো হচ্ছে আমরা এরিস্টটল প্লেটো মানে ওরা যে থিঙ্কিংটা করে গেছে ওইখান থেকে আমরা শুরু করছি এই লেভেলটা। আমার কোশ্চেনটা ওটা না, ওভাবে ছিল না, আমি একটু বুঝিয়ে বলি। আমাদের হচ্ছে যে যেটা নিয়ে আমাদের মূল বিতর্ক হচ্ছে যে হচ্ছে এক্সপিরিয়েন্স, কোয়ালিয়া বা হচ্ছে কনসাসনেস, এটা হচ্ছে মেশিনের বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো বিল্ড আপ করতে পারবে কিনা। কিন্তু ওটা তো আমাদের নিজস্ব বিল্ড আপ না, এটা তো আমাদের হচ্ছে গড হাইপোথিসিসের মাধ্যমে আমরা পেয়েছি। বা সজীব, ভুলটা হচ্ছে এই জায়গায়, তুমি ধরে নিছো যে কি গড হাইপোথিসিসের মাধ্যমে আমরা এগুলো পেয়েছি, কিন্তু আদৌ কি তা? এটা তো হয়তো তোমার মত, কিন্তু সবাই তো এটা মনে করছে না। কিন্তু যারা গড বিলিভ করে না তাদের ক্ষেত্রে কি হচ্ছে? আর তুমি বলছো সহজাত ধারণা। সবাই কি সহজাত ধারণা আছে এটা অ্যাকসেপ্ট করে? টেবুলার আছে শোনো নাই? মানুষের মনটা সাদা কাগজের মতো। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েদের মধ্যে কে জানি কথা বলতে চেয়েছিলে, কাননকে আমি বলতে দেওয়ার কারণে ওর কথাটা শুনতে পারিনি। তুমি কি তোমার কথাটা বলবে? স্যার আমি বলছিলাম ওই সজীব ভাইয়ার কথাটা মনে হচ্ছে বিরোধী হয়ে যাচ্ছিল আর কি। সেটা তুমি একটু ব্যাখ্যা করো রোমু। স্যার উনি ফার্স্টে বলতেছিলেন হচ্ছে যে যেটার এখনো আমরা ডিফাইন করতে পারি না, যে কোয়ালিয়া, কনসাসনেস, থিঙ্কিং, এগুলো আসলে আমরা এখনো এগুলো সাবজেক্টিভ, যেহেতু এগুলার আমরা আসলে প্রমাণ দেখাতে পারি না, অনুমানের ভিত্তিতে আমরা বলি যে হ্যাঁ এটা আমরা আছে বলতে পারি এরকম। কিন্তু উনি বলতেছে এটা আসলে যেটা আমরা ধরে নিচ্ছি যার কোনো প্রমাণ নাই, ওইটা আসলে এআই আমরা কেন এস্টাবলিশ করতে যাব, এরকম কিছু বলতেছিলেন। পরে বলতেছিলেন আবার হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল ব্যাপারগুলা, উনি আসলে ফান্ডামেন্টাল ব্যাপার বলতে মানুষের সাথে এআই এর যে ডিফারেন্স, হ্যাঁ আমরা এখন যে টপিকে আলোচনা করতেছি ওইখানে হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেম বলতে আসলে আমরা তফাৎ করতেছি কোয়ালিয়া, কনসাসনেস এগুলা নিয়ে। আসলে এগুলা যদি আমরা মেশিনের মধ্যে দিতে পারি তখন আমরা এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবো। দেয়া সম্ভব কিনা? হ্যাঁ স্যার, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আমি কি বলতে পারি? জি জি প্লিজ রিকা বোধহয় না?
স্যার মানে আপু সিনিয়র আপু একজন বলছিলেন যে রোবট যেটা মানে পালিয়ে গেছিল, যে কোনো হ্যাঁ একটা যুদ্ধ পিঙ্কি কিছু বলছিল। যে বলছিল স্যার এখন ওটা তো রোবটই স্যার। স্যার হয়তোবা তার মধ্যে এমন ভাবে প্রোগ্রাম সেট করে দেওয়া ছিল যে তুমি হয়তোবা কোনো বিপদের সংকেত শুনলে তুমি ওখান থেকে পালিয়ে যাবে, বা তোমার প্রোগ্রাম ওইভাবে সেট করা। স্যার পালিয়ে যাওয়ার সময় সে একটা মানুষ আজকে সকালে আপনি মানে আমাদেরকে চাইনিজ রুম আর্গুমেন্টে যখন পড়ায়, যখন আমার বুধবারে হচ্ছে প্রেজেন্টেশনে মানে একটা কথা উপস্থাপনের কথা, তো আমি কি করলাম ইউটিউবে সার্চ করলাম, ওখানে চাইনিজ রুম আর্গুমেন্টের একটা কথা আসছিল, যে ওখানে আমি দেখলাম বিবিসির একটা 3 মিনিটের ভিডিওতে যে একজন চাইনিজ মহিলা বাহির থেকে লিখে আরেকজন ইংলিশ মানুষকে লিখে দিচ্ছেন, ওনার সামনে কতগুলো চাইনিজ বর্ণমালা আছে, তো উনি ঠিক ওই বর্ণমালাগুলোকে মিলাই মিলাই সেগুলো উনি উত্তরগুলো দিচ্ছেন। যখন উনি মিলাই দিচ্ছিল। যখন উনি বের হয়ে আসছিল তখন মানে মহিলাটা বললেন যে আপনি ঠিকই চাইনিজ আর মানে চাইনিজ ভাষা ধরতে পারছেন। তো ওনার লাস্টে সংক্ষেপে বলা ছিল যে ওনাকে ইনস্ট্রাকটিভ করার জন্য মানে কিছু সংকেত দিয়ে দেওয়া হয়েছিল, সেগুলোর উনি ইশারা পাইছেন বলে, ওনার একটা রুল বুক ছিল বলে উনি সেগুলো কমপ্লিটলি ভাবে করতে পারছেন। স্যার তাহলে আমি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপক্ষে বলবো যে এগুলা কখনোই সম্ভব না, কোয়ালিয়া কনসাসনেস এগুলো কোনোভাবেই সম্ভব না, যেহেতু আমাদের মধ্যে আগে থেকে একটা মুখস্থ মানে সেটিংস করে দেওয়া আছে। স্যার আপনি বলছিলেন যে কম্পিউটার নিজেদের মেশিনের ক্ষেত্রে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা আগে। হ্যালো, রিকার কথা তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে মানে ক্রিয়েটিভ জিনিসের ক্ষেত্রে তারা ওখানে যে আটকাতে পারি কিনা, তো স্যার বলছিলেন যে তখন যে ক্রিয়েটিভ জিনিসের ক্ষেত্রে গুগল সেখানে আটকে যাবে। স্যার আমার কথা এতটুকু। স্যার এখানে আমার একটু কথা বলার ছিল স্যার। পিঙ্কি প্লিজ। হ্যাঁ স্যার, আসলে এখানে যে লাস্ট এক্সাম্পলটা আমি বলছিলাম, এটা আসলে হয়তো আমার বুঝাতে কোনো প্রবলেম ছিল। এখানে কিন্তু একটা এআই ছিল না, আর্মি ট্রেনিং এর মধ্যে ওই এআইটাকে বেশ কিছু ব্যাপার বলে দেওয়া ছিল। তার মধ্যে একটা ইনস্ট্রাকশন ছিল হচ্ছে সে কোনো হিউম্যানকে করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না, হিউম্যান যদিও বা তাকে অ্যাটাক করে। আর এট দ্য সেম টাইম ওর কাছে আরেকটা ব্যাপার ছিল যে ওকেও কোনো এআই কে বাঁচাতে হবে, বা হচ্ছে সম পর্যায়ের কাউকে দেখলে তাকে অ্যাটাক করাটা সম্ভব না যদি সে এনিমি না হয়। এখন এআই তো এই ব্যাপারগুলো জানা ছিল তার কাছে, এআইটার কাছে। এখন ওই ট্রেনিং এর একটা পর্যায়ে দেখা গেল যে মানুষ ছাড়াও তার সামনে একটা এআই এসে পড়ছে, সেকেন্ড এআই। তখন ওই সেকেন্ড এআইটাকে সে সেভ করবে কিভাবে, আবার এট দ্য সেম টাইম সে ওই আর্মির লোকগুলোকে কিভাবে সেভ করবে, ওই সিচুয়েশন যখন চলে আসে তখন ট্রেনিং এ ব্যবহৃত এআইটা ওই সেকেন্ড এআইটাকে নিয়ে পালা গেছে, যেটা তার মধ্যে সেট করা ছিল না। ওটা মানে সে তাৎক্ষণিক একটা ডিসিশন নেয়। তো সেই দিক থেকে চিন্তা করলে বলতে পারি যে আসলে স্ট্রং এআই সম্ভব। সে নিজে কিন্তু সিচুয়েশনটা বাদ দেওয়ার জন্য নিজে পালায় যায় না, ও কিন্তু ওই এআইটাকেও বাঁচানোর জন্য আবার একই সাথে ওই আর্মির লোকজনকে আর অ্যাটাক না করার জন্য ওই এআইটাকে নিয়ে পালাই গেছে। ব্যাপারটা ছিল এরকম, যেটা আসলে তার মধ্যে আগে থেকে সেট করা ছিল না। তো ওই রকম যদি কোনো পরিস্থিতি আসে তাহলে অবশ্যই বলতে পারি আসলে স্ট্রং এআই কখনো না কখনো সম্ভব। তবে এই ক্ষেত্রে আমিও অনেকটা কি বলবো বায়াসড, যে কনস্ট্যান্ট গ্যাপ থিওরির মধ্যে ছাত্র শিক্ষকের যেই পার্থক্যটা থেকে যায় সময় ওটা। তবে স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল আমার, যদি কখনো এআই মানুষকে নতুন কোনো ইনফরমেশন দিতে পারে তাহলে কি এআই কে আমি এআই বলবো? নতুন ইনফরমেশন যদি দিতে পারে, নতুন ইনফরমেশন বলতে কথা কথা সাগরের নিচে গিয়ে সে কিছু ইনফরমেশন এনে আমাকে দিল, আমার পক্ষে তো সাগরের নিচে তলদেশে যাওয়া সম্ভব না, বা মাটির গভীর থেকে সে কিছু একটা আমাকে এনে দিল, বা মহাকাশে কিছু একটা এনে দিল, এগুলো তো সব নতুন ইনফরমেশন।
আর সেই ক্ষেত্রে কি আমি এআইটাকে স্ট্রং এআই বলবো, কারণ এটা তো তার মধ্যে জানা ছিল না, সে হয়তো ক্যালকুলেট করে কোনোভাবে জানতে পারছে। মানুষও তো এখন এখানে ক্যালকুলেশনের মাধ্যমে আনে। এখন প্রশ্নটা হচ্ছে আসলে ওই সজীবের সাথে যে আলোচনাগুলো হচ্ছিল আমাদের প্রেজেন্টার রাজু এবং আরো যারা পার্টিসিপেন্ট তাদের সাথে, যে মানে একটা মেশিন যখন আমাকে একটা ইনফরমেশন দিল, নতুন ইনফরমেশন বা এনি ইনফরমেশন দিল, মেশিনটা কি জানে, সে কি আন্ডারস্ট্যান্ড করে যে সে আমাকে একটা ইনফরমেশন দিয়েছে? ওই যে কে জানি বলছিল যে কলম দিয়ে লেখা, আমি কলম দিয়ে লিখি, কিন্তু কলমটা কি জানে যে আমি যেগুলো লিখছি এগুলো লেখা, এগুলার এই মানে, এগুলার এই অর্থ ইত্যাদি জানে? ওই গোড়ার কোশ্চেনটা, ওইটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। কি স্যার এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি। জি স্যার, আপু এখানে যেটা বললো যে মেশিনটা বা এআইটা যে নতুন যে ইনফরমেশন গুলো দিচ্ছে, এগুলো কি আসলে মানে সেক্ষেত্রে উনি মানুষের থেকে আগে তাকে অগ্রাধিকার দিবেন কিনা, এটাই তো কোশ্চেনটা ছিল। নতুন ইনফরমেশন যদি সে দিতে পারে তাহলে সে তাকে আমি মোর নলেজেবল বলবো না কেন? এটাই বোধহয় পিঙ্কির আর্গুমেন্ট আর কি। স্যার আমার কাছে মনে হচ্ছে পিঙ্কির পয়েন্টটা মোস্টলি এপিস্টেমোলজিক্যাল আর কি। মানে আমরা নো বলতে কি বোঝাচ্ছি, যে কোন একটা কালেক্ট করা সেটাতে অ্যাবিলিটি, কিন্তু সে নো দ্যাট এর পক্ষে যেতে হবে। তো মানে আমি জানা এরকম কিছু একটা বলতে চাচ্ছিলাম, যে ভাইয়া দেখেন যে যখন গবেষণার জন্য ভয়েজার 1 কে পাঠানো হয় আর কি, বেশ কিছু কালেকশন করার জন্য, মানে ভয়েজার 1 কে মূলত পাঠানো হয় যে আমাদের ওই যে মঙ্গল গ্রহ, খুব সম্ভবত মঙ্গল গ্রহের জন্য ভয়েজার 1 কে পাঠানো হয়েছিল 1977 সালের দিকে। আচ্ছা স্যার এটা কি হতে পারে ক্যারি অন। আচ্ছা যাই হোক, তুমি তোমার ওই ডিসিশনটা জানালে হচ্ছে মনে হয়। এখানে হচ্ছে স্যার যখন ভয়েজার 1 কে পাঠানো হয় তখন একটা ক্যাপাসিটি দেয়া ছিল যে এই ভয়েজার 1টা হচ্ছে 5 বছর টিকবে, 5 বছরের মধ্যে আমাকে হচ্ছে এই গ্রহগুলো থেকে এই ইনফরমেশন দিবে। কিন্তু স্যার সেটা দেখা গেল আজকে প্রায় 25 বছর প্লাস হয়ে গেছে, বা প্রায় 25 বছর প্লাস হয়ে গেছে, ভয়েজার 1 এখনো মানে মহাকাশে টিকে আছে, এবং লাস্ট 1995 সালের দিকে খুব সম্ভবত লাস্ট একটা ছবি পাঠায় আমাদের হচ্ছে পৃথিবীতে, যেটাতে দেখা গেছে শনি গ্রহের সঙ্গে, স্যার আমার ঠিক মনে নাই, আমি বেশ কিছুদিন আগে দেখছিলাম ভিডিওটা, মানে নতুন সে তথ্য আমাদেরকে দিয়েছে ভয়েজার, তারপরে যে তথ্যগুলো মানুষ আসলে আশা করেনি স্যার। কিন্তু এই ক্ষেত্রে স্যার যে ইনফরমেশন গুলো আমরা পেলাম, বিশেষ করে স্যার মানে ডে বাই ডে দূরত্ব খুব বেড়েই যাচ্ছে পৃথিবী থেকে, এবং একটা সময় দেখা গেছে যে মানে পৃথিবীর মানুষের থেকে এটা বিচ্ছিন্ন হবে, এখনো হয় নাই, এটা খুব রিসেন্ট হয়ে যাবে। তো স্যার এখন লাস্ট যে ছবিটা দিয়েছিল যে স্যার চাঁদ, পৃথিবী এবং আরেকটা কোন গ্রহ এক মানে মানে এক রেখায় ছিল, সেই একটা লাস্ট একটা ছবি দিয়েছিল, যেখানে দেখা গেছে যে পৃথিবীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে স্যার এই যে নতুন যে ইনফরমেশন, এটাকে স্যার আমরা বলবো তার একটা মানে অ্যাবিলিটি, কালেকশন অ্যাবিলিটি, মানে নতুন সেই ইনফরমেশন কোনো সৃষ্টি করলো না বা তৈরি করলো না। মানুষের ক্ষেত্রে স্যার আমরা ওই খুব সম্ভবত স্যার আমি প্রায় বেশ কিছুদিন আগে পড়ছিলাম স্যার, যে মেথড অফ সায়েন্স বেকন এন্ড হবসের, তারা এখানে কিন্তু স্যার যে বিষয়গুলো দেখাইছিল যে দা হিউম্যান মাইন্ড ওয়ার্কস ইন ভেরিয়াস ওয়েস, মানে ওয়েস গুলো হচ্ছিল স্যার পারসেপশন, ইমাজিনেশন, মেমোরি টু থিঙ্কিং, এগুলোর মাধ্যমে। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যেগুলো দিচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটা ডেটা, একটা হচ্ছে ইনফরমেশন, এগুলো কিন্তু মানে থিঙ্কিং করে দিচ্ছে না। মানে আমাকে একটা ওইটাতে হচ্ছে আমার একটা কিছু কোড দেয়া আছে, আমার উপর হচ্ছে একটা মানে কি প্রসেস, মানে স্যার আমি একটা ভাষা ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে কারণ তোমার পয়েন্টটা ক্লিয়ার হয়েছে যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যে কোনো সফিস্টিকেটেড মেশিন আমাদেরকে নতুন তথ্য বা ডেটা দেয়, কিন্তু ওই ডেটাকে ইন্টারপ্রিট করে যে নলেজ এক্সট্রাক্ট করতে হয় সেই নলেজটা আমাদের দিচ্ছে না। কিন্তু এই কথাটাও কন্ট্রোভার্সিয়াল। কথাগুলো যে দেখা গেলো যে ভয়েজার থেকে যে ডাটাটা নিয়ে কোন একটা সুপার কম্পিউটার সেটা প্রসেস করে আবহাওয়ার পূর্বাভাসের মতো একটা টেন্টেটিভ নলেজ আমাদের বলতে পারে যে এই জিনিসটা বোধহয় এরকম একটা মডেল করতে পারে। হ্যাঁ সেটা তো সেই সেই এটা পিঙ্কির কথার মধ্যে ছিল যে একটা কগনিটিভ মডেল যদি স্ট্রাকচার করা হয় যেটার মধ্যে বর্তমান এবং অতীতের বিষয়গুলোকে ইনকর্পোরেট করা হয়েছে, তারপরেও সেটা সম্পূর্ণ হয়েছে কিনা সেটা আমরা বলবো কিনা, কারণ মানুষের মধ্যে যে একটা পটেনশিয়ালিটি রয়ে গেছে, তার যে একটা ফিউচার রয়ে গেছে, তার যে একটা মানে সম্ভাবনার বিষয়গুলো রয়ে গেছে, সেগুলো তো সে মডেলের মধ্যে আসছে না।
তো পিঙ্কি, would you like to say anything? না স্যার, আমার মনে হচ্ছে আমি যে কোশ্চেন করছি সেই কোশ্চেনের উত্তরটা হবে আসলে নতুন ইনফরমেশন দিতে পারলেও স্ট্রং এআই পসিবল না। মানে এটা আমরা আমি একটু বলি একটু প্লিজ। সেটা হচ্ছে আমি একটু ফিঙ্কির পয়েন্টটাতে বলতে পারি? একটু আমি আমার এই কথাটা শেষ করে দেই। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে নলেজ বলতে আমরা যদি দক্ষতামূলক জ্ঞান বলি, আর নলেজ বলতে আমরা যদি পরিচয়মূলক জ্ঞান বলি, এগুলো আসলে সত্যিকার অর্থে মৌলিক জ্ঞান না। মৌলিক জ্ঞান হচ্ছে আমাদের যেগুলা প্রপোজিশনাল নলেজ, যেটা বলবে নোয়িং দ্যাট, হ্যাঁ, আই নো দ্যাট রাজু ইজ সাচ, এটা হচ্ছে যে নলেজ। হ্যাঁ, হিজ নেম ইজ রাজু, হি ক্যান রাইড এ বাইসাইকেল, তো সে বাইসাইকেল চালাতে জানে, তার নাম রাজু। এগুলো পরিচয়মূলক জ্ঞান বা দক্ষতামূলক জ্ঞানগুলা জ্ঞান তত্ত্বের বা মানুষের জ্ঞানের মূল বিষয়টা না আর কি। তো আমরা যদি মেশিনের জ্ঞানগুলো দেখি, সেগুলো মূলত হচ্ছে ডেসক্রিপটিভ নলেজ এবং স্কিল বা এফিসিয়েন্সি রিলেটেড নলেজ হতে পারে। অ্যানালিটিক নলেজের ক্ষেত্রে হতে পারে কিনা সেটা নিয়ে আমাদের আর একটু অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ রাজু। আমি বলতে চাচ্ছি, পিঙ্কি যে পয়েন্টটা রেজ করছে যে সে নতুন একটা সিদ্ধান্ত নিল, আমার কাছে মনে হচ্ছে না সিদ্ধান্তটা নতুন। স্যার, পিঙ্কি যে এক্সাম্পলটা দেখাইছে সেখানে কিন্তু তার ওই এআই যেটার যে কাজ করার কথা ছিল তার কোনো প্রিন্সিপালের সাথে কনফ্লিক্ট করে না। তাকে প্রিন্সিপাল দেওয়া হয়েছে দেখি সে কোনো আর্মিকে ক্ষতি করতে পারবে না, প্লাস তার সমজাতীয় কেউ থাকলে তাকে বাঁচাইতে হবে। সো সুতরাং তার কনক্লুশনের ভিত্তিতেই তার যে প্রিন্সিপাল দেওয়া ছিল ওই প্রিন্সিপাল মতোই তো সে সিদ্ধান্ত নিয়েছে। যদি সিদ্ধান্ত এটা নিত যে সে আর্মিটাকে কিল করে তারপর গিয়ে এআইটা নিয়ে সে চলে গেছে, তাহলে সেটা হতো যে নিউ কনক্লুশন। কিন্তু তার কোন প্রিন্সিপালের সাথে কনফ্লিক্ট করে এমন কোন সিদ্ধান্ত তো সে নেয় নাই। কিন্তু পিঙ্কি আমাদেরকে আর্মি ট্রেনিং এর এআই যেটা বললো, সেখানে তো পিঙ্কি আমাদেরকে সেকেন্ড টাইম কনফার্ম করলো যে সে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। পিঙ্কি, ক্যান ইউ এক্সপ্লেইন ইট, ক্লারিফাই? হ্যাঁ স্যার, আমি তো বলবো হচ্ছে তার কাছে জাস্ট সিচুয়েশন দেওয়া ছিল। সিচুয়েশন যখন আমাদের সামনে থাকে, আমরা সিচুয়েশন নির্ভর করেই কোনো সিদ্ধান্ত নিই। তো আমরা যখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করি সিদ্ধান্ত নিলে, সেটা আমাদের কি বলবো, আমাদের ডিসিশন পাওয়ারকে ইন্ডিকেট করে। তো সেম টাইম যখন আমার গিভেন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে একটা এআই ডিসিশন নিচ্ছে, আমি তো তাকে অবশ্যই স্ট্রং এআই বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এই পর্যায়ে আমাদের যারা ফিলোসফি ব্যাকগ্রাউন্ডের না যারা আছো, তাদের সুবিধার জন্য আমি মুরস লটা এখানের মধ্যে একটু নিয়ে আসছি। মুরস লটা হচ্ছে কি, যে একটু স্ক্রিনটা ছোট করে নেই। মুরস ল প্রেডিক্ট করে যে মানে যে কম্পিউটারের যে ইয়াগুলা আছে, যেগুলাকে আমরা ট্রানজিস্টর বলি, যেগুলার যে প্রসেসিং ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা 1 ইঞ্চির মধ্যে কতটুকু আমরা প্রসেসিং ক্যাপাসিটি দিতে পারি, প্রসেসরের ক্যাপাসিটি বাড়াতে পারি, সেটা হচ্ছে যে ডাবল হয়ে যায় 1 থেকে 1.5 বছরের মধ্যে। ওকে, এই তো 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা ডাবল হয়ে যায়, যার কারণে হিউম্যান লেভেলের যে নিউরন, সেটা আসতে আমাদের যে 2 থেকে 4 মিলিয়ন বছর লেগেছে, এই পর্যায়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাইতে সেই পরিমাণ সময় লাগবে না। ওই যে আমরা যে এক্সপোনেনশিয়াল গ্রোথের কথা মাঝখানে বলেছিলাম, এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে কি 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 16 কত, 16 গুণন 16 কত হবে তত, এটা হলো এক্সপোনেনশিয়াল গ্রোথ। আর লিনিয়ার গ্রোথ হচ্ছে 2, 4, 6, 8, 10 এভাবে আস্তে আস্তে গ্রোথ। তো মানুষের গ্রোথটা হচ্ছে লিনিয়ার, আর কম্পিউটারের গ্রোথটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এই সুবাদে আমি একটা কথা বলে নেই, যে মাহফুজ যেটা প্রসঙ্গে বলেছিলেন, কম্পিউটারের যে গ্রোথটা বাড়ছে, এই গ্রোথটা হচ্ছে কম্পিউটারের প্রসেসিং ক্যাপাসিটি, এবং এই প্রসেসিং ক্যাপাসিটি হচ্ছে হাউ টু ক্যালকুলেট, হাউ টু ডু অ্যারিথমেটিক, এবং এগুলোকে সে প্রয়োগ করছে বিভিন্ন ফাংশনাল ফিল্ডের মধ্যে। ওকে, আর মানুষের যে মানে গ্রোথ, এই মানুষের গ্রোথের মধ্যে 2টা দিক আছে। মানুষের গ্রোথের মধ্যে কিছু ফাংশনাল গ্রোথ আছে, আর কিছু হচ্ছে যে তার হচ্ছে যে ফান্ডামেন্টাল কতগুলা তার যে এরিয়া আছে সেগুলোর মধ্যে আর কি। হ্যাঁ, তো যেমন মানুষ ফাংশনাল ক্ষেত্র নতুন কিছু ক্ষেত্র বের করেছে, যে ক্ষেত্রগুলো কম্পিউটার বা আগের সময়ে ছিল না, এটা একটা। আরেকটা হলো যে মানুষের যে ফান্ডামেন্টাল যে তার যে লজিক্যাল ডিসিশনের যে একটা স্পেশাল ফর্ম, যেটাকে আমরা বলছি যে স্যাটিসফাইং ডিসিশন,
মানুষের যে মেটাফিজিক্স, মানুষের যে এথিক্স, মানুষের যে স্পেশাল কাইন্ড অফ রেশনালিটি, এই জিনিসটা যদি আমরা ধরি, রাজু ঠিকই ধরেছ যে মাহফুজ একটা ক্যাটাগরির কথা নিয়ে এসছে, কারণ ইদানিং আমি কিন্তু কনস্ট্যান্ট গ্যাপ থিওরির উপর বেশি গুরুত্ব দিচ্ছি, যে আসলে একটা হলো মানে হিউম্যান, এটা হলো এক ক্যাটাগরির, আর নন হিউম্যান বা মেশিন সেটা হলো ভিন্ন ক্যাটাগরির। সেজন্য কোনো কোনো ক্ষেত্রে তারা আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে বটে, কিন্তু মূল যে জায়গাটা যেটা নিয়ে আমরা সজীবের সাথে আলোচনা, আমাদের যে ডিবেটটা হয়েছিল, আমাদের যে ইন্টেনশনালিটি, আমাদের যে কনসাসনেস, আমাদের যে সাবজেক্টিভিটি, আমাদের যে মানে আসপেক্ট গুলো, আমরা যখন মানুষকে ন্যাচারাল ধরি তখন তার ওই বিষয়গুলো কিন্তু সেখানে কাজ করে। সেই বিষয়গুলোকে যখন আমরা মেশিনের মধ্যে যখন তৈরি করার বা ইন্ট্রোডিউস করার বা মেশিনের মধ্যে এমার্জেন্ট হওয়ার কথাগুলো বলি, তখন এই জিনিসগুলোকে তখন আমরা একটা বিহেভিয়ারাল, একটা ফাংশনাল দিক থেকে দেখি। কিন্তু আমরা আমাদের আসপেক্ট, সাবজেক্টের আসপেক্ট গুলোকে বোঝানোর জন্য আমরা ফাংশনালিটির কথা বলি বটে, কিন্তু বিষয়গুলো কিন্তু ঠিক ফাংশনাল না। মানে আমাদের চিন্তাটা আমরা কথা কর্ম দ্বারা প্রকাশ করি, কিন্তু আমাদের কর্ম মানে কিন্তু চিন্তা না। তো এই যে একটা গ্যাপ আছে, এই ধরনের গ্যাপ ফিল আপ করে আমাদের লেভেলে কোনো একটা আর্টিফিশিয়াল এন্টিটি আসতে পারবে কিনা সামগ্রিকভাবে, সেই আলোচনাগুলো আমরা যেখান থেকে শুরু করেছিলাম এখনো মনে হয় যেন সেই জায়গাতেই রয়ে গেছি আর কি। আর অন্য কেউ, আমাদের যারা গেস্ট পার্টিসিপেন্ট আছো, তোমরা যদি অলরেডি পার্টিসিপেন্ট থেকে থাকো তোমরা বলতে পারো। আমি বলবো যে আমার আমাদের ইমরান যদি কিছু যোগ করতে চাও প্লিজ। স্যার আমি শুনতে এসেছি, আর আমি দুধ ভাত টাইপ, আমি কিছু বুঝি না, আমি বুঝতে এসেছি। এই যে এতক্ষণ কথাবার্তা যা হলো সেটা অনুসারে তোমার কি মনে হলো? স্যার কি মনে হলো বলতে, মানে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তুমি শুনলা, এর আগে তুমি কোর্সে এগুলো পার্টিসিপেট করেছো, এসব কিছু মিলিয়ে তোমার নিশ্চয়ই একটা আইডিয়া ফর্ম করেছে। হোয়াট ইজ দ্যাট? আইডিয়া ফর্ম করেছে বলতে স্যার আগেটা হয়তো একটু ঝালাই হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তুমি দেখো আরো ম্যাচিউরড আইডিয়া হলে আমাদের সাথে শেয়ার করো। মুক্তাকে কিছু বলতে চাও? মুক্তা তালুকদার। আচ্ছা, আর অন্য কেউ যদি কিছু বলতে চাও? আমার কাছে মনে হয় স্যারের কানেকশনের প্রবলেম হ্যাঁ, হয়েছে। আমার কানেকশনের সমস্যা। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? জি স্যার, আপনি একটু আবার আমরা ফিরে পাইছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইমরান মনে হয়, ইমরানের কথা মনে হয় স্যার মিস করছে। ইমরান যদি একটু আরেকবার বলো। আচ্ছা স্যার, এটাই স্যার আমিও কনফিউজ অন্য সবার মধ্যে, স্ট্রং এটা কতটুকু আমাদেরকে কতটুকু ডেভেলপ করবে। কিন্তু আমরা আমি একদমই আশা হারাই না, তবে হ্যাঁ হয়তো আমাদের মতো করে তারা রিফর্ম করবে না বা ডেভেলপ করবে না, কিন্তু তারা আমাদের লাইফকে অনেক বেশি ইজি করছে বা আমাদের এই আর কি স্যার, আমি কিছু বুঝি না। তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আশাবাদী হওয়ার চেয়ে আমাদের কিন্তু আশঙ্কাবাদীও হওয়া উচিত, কারণ উচিত বেশি আমার কাছে। আশঙ্কা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তো স্টিফেন হকিং বলছে যে দ্য লাস্ট ইনভেনশন অফ হিউম্যান কাইন্ড, মানুষের শেষ আবিষ্কার। হ্যাঁ, এইটাই মানুষের জাতিকে কিন্তু শেষ করে দিবে। তাই যদি হয়, আমি একটা ডকুমেন্টারিতে দেখছিলাম, সেখানে বলছিল যে আমরা মনে হচ্ছে একটা গড ক্রিয়েট করার চেষ্টা করছি, যে গড আমাদেরকে সব সময় দেখবে, সব সময় নিয়ন্ত্রণ করবে। দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ডে একটা ডিক্টেটরশিপ শুরু হয়ে যাবে। হ্যাঁ, কারণ বর্তমান বিশ্বগুলোতে এক দেশ আরেক দেশকে চেপে বসতে চায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলে দেখা যাচ্ছে এটা আরো মোর ইজি, যে সবাইকে নিয়ন্ত্রণ করাটা আরো বেশি ইজি হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে মানে ক্লাসের বাইরে, রেগুলার ক্লাসের বাইরে বিভিন্ন ইয়ারের স্টুডেন্টরা মিলে যে আলাপ আলোচনা করা যেটা হচ্ছে, আজকে বোধহয় আমাদের তৃতীয়বারের মতো হলো। তো এটা মানে আমি বুঝতেছি না যে তোমরা কতটুকু এনজয় করছো বা লাইক করছো। না, উনাদের মধ্যে থেকে কেউ বললে মনে হয় বেটার হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার লাইক করছি বলেই কিন্তু এতক্ষণ ধরে আছে, কিন্তু এটা কিন্তু প্রমাণ যে লাইক করছে যারা আছে। স্যার এখানে আমি একটু বলতে পারি? হ্যাঁ প্লিজ। স্যার মানে ফার্স্টের দিকে কোয়ালিয়া, কনসাসনেস, নলেজ, তারপর হচ্ছে ওরা এইসব জিনিসগুলো বুঝতে পারে না স্যার। আমরা যদি ফার্স্টের থেকে শুরু করে যখন মানে একটু সহজের ভাষায় বললে,
দেন ওরা হয়তো এনজয় করতো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই নেক্সট যে আলোচনাগুলো আমরা করব সেগুলোতে যেসব কিওয়ার্ড আছে সেগুলোর একটা ক্লারিফিকেশন আমরা প্রথমে দিয়ে দিব। হ্যাঁ জি স্যার, আমাদেরকে স্যার টার্মিনোলজিক্যাল অ্যালার্ট দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ইয়াতে এই আমি আমার কাছে মনে হয় আমরা যে আলোচনা করছি এগুলো একবার টার্মিনোলজি আমরা ইউজ করছি, কিন্তু এগুলোর উপর নির্ভর করে আমাদের আলোচনা আগে না, কিন্তু টার্মিনোলজির যে প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং সেটা যখন কারো কাছে থাকে না, কোন একজন কেউ থাকে, দু চারজনও যদি থাকে, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমাদের এগুলো একটু মানে ই করে নিলে ভালো আর কি। তো আমি আশা করছি যে আমাদের স্টুডেন্টরা যারা আছো তারা আরো অন্তপক্ষে 2-3 জনে কিছু বলবে, এরপর আমরা কনক্লুশনের দিকে যাব, মানে আজকের সেশনের আর কি। কেউ বলতে চাচ্ছে না? না স্যার আমি বলবো। হ্যাঁ সজীব তো বলবে। সজীব তুমি বলার আগে আমি আর একটু এক্সপ্লোর করি। তাহমিনা তো কিছু বলো নাই। স্যার আমি শুনলাম, মজাই লাগলো আলোচনাটা আমার, যেহেতু এখনো আসলে আমরা তো এআই নিয়ে এখনো পড়তেছি ভাইয়ার আলোচনাটা অনেক মজাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো সজীব তোমার কথাটা শুনি। স্যার আমার কথা হচ্ছে আমরা প্রথমে যদি মানুষ এবং এআই এই দুইটার মধ্যে একটা পার্থক্য করেছি, যেটি হচ্ছে মানুষের হচ্ছে কনসাসনেস আছে, কোয়ালিয়া আছে, ইন্টেনশনালিটি আছে, যেটা হচ্ছে এআই নেই। তার মানে হচ্ছে আমরা যতই আলোচনা করি না কেন এআই কখনোই মানুষের পর্যায়ে আসতে পারবে না। কারণ হচ্ছে মানুষের যে যে বিষয়গুলো আছে, কনসাসনেস, কোয়ালিয়া বা হচ্ছে ওনার ফিলিংস, এগুলো কখনো হচ্ছে এআই এর মধ্যে যাবে না। কারণ এটা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা নিজেরা ফিল করি, আন্ডারস্ট্যান্ড করি, বাট এটা হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ড করি বা এটা এক্সপ্রেস করতে পারি না। যেমন হচ্ছে আমার অনুভূতিটা হয়তো আমি আচরণের মাধ্যমে প্রকাশ করি, বাট আমার যে একটা ইনার সেন্স রয়েছে এই বিষয়টা কখনো হচ্ছে আমি হচ্ছে ইয়ে করতে পারি না, আপনার হচ্ছে কখনো হচ্ছে প্রকাশ করতে পারি না বিষয়টা। ঠিক আছে, এই বিষয়টা যদি আমরা হচ্ছে ধরে নিই, এই বিষয়টাকে যদি গুরুত্ব দিই, তার মানে কখনো হচ্ছে মানুষের সমপর্যায়ে আসতে পারে না। আর যদি আমরা ফাংশনালি চিন্তা করি যে হচ্ছে আমাদের হচ্ছে ইমোশন বা হচ্ছে আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের আচরণ বা আমাদের হচ্ছে যে ফাংশনালি যে বিহেভিয়ার আমরা যে কাজগুলো করি, তাহলে দেখা যাচ্ছে যে ওই কাজগুলো কিন্তু একটা এআই করতে চাচ্ছে, এআই করতে পারছে এবং কি আমার থেকে অনেক ভালো করতে পারে। আমরা যে ডিসিশন নিচ্ছি, আমরা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং করছি, সুপার এআই রা হচ্ছে ডিসিশন নিচ্ছে। ওরা দেখা যাচ্ছে যে আমরা যদি মুভিগুলোর কথা বলি, ওরা হচ্ছে গিয়ে অনেক ধরনের হচ্ছে ডিসিশন নিচ্ছে, যে ডিসিশন গুলো হচ্ছে তারা হচ্ছে ইউনিক ডিসিশন নিচ্ছে বা বলতে হচ্ছে আই এম দা ইউনিক। তা দেখা যাচ্ছে তাহলে এআই হচ্ছে মানুষের সমপর্যায়ে চলে আসতে পারবে। মানে এটা হচ্ছে আমার কনক্লুশন আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর ফাইনালি যদি কেউ কিছু বলতে চাও, কানন হাত তুলছো, হ্যাঁ বলে ফেলো, তারপর আমি কনক্লুশনের দিকে চলে যাব। স্যার থ্যাংক ইউ স্যার আবার সুযোগ দেওয়ার জন্য। স্যার এখানে আসলে সবার কথা স্যার শেষে গিয়ে হলেও হতে পারে এই টাইপের আছে, তো বিষয়টা হচ্ছে স্যার শেষ হলেও যেন হইলো না শেষ। আর আমি স্যার আমার একটা কনক্লুশনে আমি চলে আসছি। আমার কনক্লুশনটা হচ্ছে এরকম স্যার, মানে এটা স্যার আমার ওন পার্সপেক্টিভ থেকে আমার ওন কনক্লুশন দ্যাট যে এআই স্ট্রং এআই পসিবল, কিন্তু এটা এআই এর দিক থেকে, নট হিউম্যান ফাংশনের দিক থেকে। এই যে যখন স্ট্রং এআইটা ডেভেলপ করবে, এটা মানুষকে বেস করেই ডেভেলপ করবে। আচ্ছা, এটা তাহলে তো তোমার কথাটা কন্ট্রাডিক্ট করলো না? তোমার সিদ্ধান্তের মধ্যে তো। এরপরে আমাদের পেপার প্রেজেন্টার এই নাইম উদ্দিন আহমেদ রাজু, তো যদি লাস্ট কনক্লুশনে কিছু বলতে চাও। আমি বলতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বর্তমান যুগে অনেক ডে বাই ডে ডেভেলপ করছে। এখন কথা হচ্ছে এটা আমাদেরকে কি আশা দেখাচ্ছে নাকি আমাদেরকে মানব সভ্যতাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আমার কাছে মনে হয় যে কি আমাদের এথিক্স ইমপ্লিকেশনটা বেশ গুরুত্বপূর্ণ। এখনোই আমাদের উচিত চিন্তা ভাবনা করার যে আমরা কিভাবে এআইটাকে নিয়ন্ত্রণ করব। একটা ইন্টেলিজেন্স তো অলরেডি তৈরি করা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে কি আমরা এগুলোর সাথে ডিল করব কিভাবে।
এখনো কিন্তু আমাদের সারা বিশ্বে দেখা যাচ্ছে এসব নিয়ে খুব গন্ডগোল হচ্ছে। যেমন লাস্ট এডওয়ার্ড স্নোডেন নিয়ে যে কেলেঙ্কারি হলো গত আমেরিকান প্রেসিডেন্টের আমলে আর কি। তো এইরকম দেখা যাচ্ছে তথ্য নিয়ে, ইন্টেলিজেন্স নিয়ে, ইন্টারনেট নিয়ে। আবার আমাদের বাংলাদেশের একটা রিজার্ভ চুরি হলো। তো এই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমার কাছে মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ বিশ্বে এইসব ঘটনা তো বর্তমানে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের দ্বৈরথ গুলো দেখা যাচ্ছে বর্তমানে মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে এগুলো মানুষেও বিভিন্ন সমস্যা তৈরি করবে বলে আমার মনে হয়। তাই আমাদের উচিত, এআই তো ডেভেলপ হচ্ছে, পাশাপাশি আমরা যদি কিছু প্রিন্সিপালও ফিক্সড করে নিই, সবথেকে ভালো হবে যদি একটা সারা বিশ্ব কোনো একটা সিদ্ধান্তে আসে। আচ্ছা, এই বলে আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে 7টা থেকে শুরু করে এখন 8:45, প্রায় 2.25 ঘন্টা আমরা আলোচনা করলাম। এই যে পার্টিসিপেন্টরা, আমাদের স্টুডেন্টরা, আমাদের 2জন ম্যাডাম জয়েন করেছিলেন খানিক সময়ের জন্য। আমি আমাদের শিক্ষকদের যে গ্রুপ আছে সেখানে এটা পোস্ট দিয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমাদের কলিগরা জয়েন করে নেই। ইটস ওকে, হয়তো তারা ভবিষ্যতে জয়েন করবে। তো আয়োজনটা স্বল্প পরিসরে, কিন্তু আমি মনে করি যে এটা আমার দীর্ঘদিনের একটা চিন্তা বা স্বপ্ন ছিল, তোমাদেরকে দিয়ে সেটা শুরু হলো। এবং আমি যদি ঠিক এরকম মোটামুটি সাড়া পাই তাহলে আমি এটা কন্টিনিউ করব হোপফুলি। তো একটা সেমিনারের যে বৈশিষ্ট্য, সেই সেমিনারের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে বজায় রাখার চেষ্টা করেছি। আমি রাজুকে বলবো যে তোমার এই আইডিয়াগুলো যা আজকে আলোচনা হলো সেগুলোর আলোকে তুমি লিখে আমার কাছে পাঠাবে, এবং দেখা যাক সেটা নিয়ে কি করা যেতে পারে আর কি। হ্যাঁ, আর এসব বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে ক্লাসে অনেক ধরনের আলাপ আলোচনা করেছি। তোমাদের বিভিন্ন পয়েন্টের মধ্যে আসছে। আমি কনক্লুশনে জাস্ট অল্প কিছু কথা বলবো। সেগুলো কনক্লুসিভ হবে না, চিন্তা করার জন্য। যে কথা কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে, একটা অ্যালগোরিদমে কাজ করে। তো অ্যালগোরিদমে কাজ করে শুধু সেই জন্য সে মানুষের মতো হইতে পারবে না, এই কথাটা যদি আমরা বলি, এটা আমাদের যুক্তি সাপোর্ট করে না। কারণ আমাদের ব্রেন যে কাজ করে এটাও একটা অ্যালগোরিদমে কাজ করে। এখন জন সার্ল বলছে যে বায়োলজিক্যাল কজাল প্রসেসে কাজ করে, এবং সেটার মধ্যে মাইন্ড ডেভেলপ করেছে, কনসিয়াসনেস, ইন্টেনশনালিটি এগুলো ডেভেলপ করেছে, সেজন্য সেটা আলাদা, সেটার মতো মেশিন হতে পারবে না। কিন্তু এই ব্যাপারে হতাশ হয়ে বোধহয় আমাদের সজীব বলেছে যে আমরা প্রথমে একটা ক্যাটাগরি আলাদা করে করার চেষ্টা করি, কিন্তু আমরা যদি সেই ফর্মুলাটাকে ফলো করি, যেটা আমাদের এই ছাত্রী পিঙ্কির কথা থেকে আরেকবার আমি করেছিলাম, যে বাঘটা যে খেয়ে জাবর কাটছে, আমরা কিভাবে বুঝবো সে আসলে ফিলোসফি করছে না। তো এটা উত্তর দিতে গিয়ে আমি একটা অন্টোলজি ইউজ করছিলাম, যে আমাদের থট এবং আমাদের যে অ্যাকশন, এটার মধ্যে যে রিলেশন, যে কারো যদি একটা থট থাকে ডিস্টিংটিভ, এটা তার অ্যাকশন এবং বিহেভিয়ারের মধ্যে অবশ্যই এটা ইম্প্যাক্ট বা এফেক্ট পড়বে। তাহলে কম্পিউটার যেভাবে কাজ করে, আমরা যদি বাঘের পরিবর্তে এখানে একটা কম্পিউটারকে বসাই, সেই কম্পিউটারটা যেভাবে কাজ করে, সেই কাজের পিছনে ইন্টেনশনালিটি, থট, কনসিয়াসনেস আছে কিনা, সেটা আমরা আদার দেন ইনটুইশন আমরা কিভাবে মানে বিহেভিয়ার অ্যানালাইসিস করে বুঝতে পারি। এটা টিউরিং টেস্টের কথা আজকে ক্লাসে আমি যেটা বলেছিলাম, যে আমাদের বিসিএস পরীক্ষাতে যদি গুগলকে পরীক্ষার্থী করা হয়, গুগল কিন্তু বিসিএস পাস করবে। তো ওই প্রসঙ্গে আমি বলেছিলাম যে বিসিএস এর প্রশ্নগুলো যদি মুখস্থ নির্ভর না করে যদি সৃজনশীল প্রশ্ন করা হয়, ক্রিয়েটিভ প্রশ্ন করা হয়, অ্যানালাইটিক প্রশ্ন করা হয়, তাহলে সত্যিকার ভাবে যে আসলে ইন্টেলিজেন্ট না, সে কিন্তু এই টেস্ট পার হইতে পারবে না। তো সুতরাং কম্পিউটার বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আদার দেন হিউম্যান বিং, তার আসলে রিয়েল ইন্টেলিজেন্স আছে কিনা একটা আমাদের হিউম্যান লেভেল পর্যন্ত, সেটা আমরা বুঝতে পারবো যখন তাকে সেই ধরনের বলা হবে। কথার কথা মানে ক্রিয়েটিভ প্রশ্নের জন্য উদাহরণ হচ্ছে ফিলোসফি বা অন্টোলজি বা এপিস্টেমোলজি বা লজিক বা এথিক্স। এখন এই ধরনের বিষয়ে যখন একটা রোবটকে বলতে বলা হবে, সে তো সুন্দর করে আমাদের অনেক টিচাররা যেরকম নোট করে নিয়ে এসে ক্লাসের মধ্যে বলতে থাকে, সেরকম করে সুন্দর একটা ক্লাস নিতে পারবে। এই বলা হয় অমুক এটা বলেছে, তমুক এটা বলেছে। কিন্তু যখনই তাকে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করা হবে, তখন কিন্তু সে যদি রিয়েল ইন্টেলিজেন্স না হয়, সে কিন্তু আটকে যাবে, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক আর সে মানুষই হোক না কেন। সো
আরেকটা কথা আসছে যে সিস্টেম, এই স্মার্টফোন এগুলোকে শোনে কিনা। শোনার জন্য আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি তারা নিজেরা কি বুঝতে পারে যে তারা শুনছে? দেখার জন্য আমরা মনে করি হাবেল টেলিস্কোপ দিয়ে আমরা দেখি। হাবেল টেলিস্কোপ কি বুঝতে পারে যে সে আসলে দেখছে? তো একই প্রশ্ন তো আমাদের ব্যাপারে হতে পারে। আমাদের চোখ দিয়ে যখন আমরা দেখি, আমাদের চোখগুলো কি বুঝতে পারে যে আমরা দেখছি? আমাদের ব্রেইনে কিন্তু সেটা ইন্টারপ্রিট হয়। তো আমাদের ব্রেইনে যদি ইন্টারপ্রিট না হতো, আমাদের চোখগুলো দেখলেও তো আমরা সেগুলো নিয়ে আসলে কিছু বলতে পারতাম না। তাহলে কম্পিউটার যেভাবে কাজ করে, আমাদের যে ফিজিক্যাল প্রসেস সেটাও কম্পিউটারের মতো করেই কাজ করে। এখন কম্পিউটারের মতো করে যেটা কাজ করে আমাদের ফিজিক্যাল প্রসেস, এই তখন আবার জম্বি আর্গুমেন্ট যেটা, সেটা এখানে মধ্যে চলে আসে। তো এইসব বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, তারপরে যে সিনেমার কথা বলছে যে আইরোবট সিনেমাতে দুইটা রোবট, একটা হচ্ছে যে সানি আরটা হচ্ছে ভিকি। সানিকে 3টা নিয়ম দেওয়া হয়েছে, কম্পিউটারের নিয়ম, যে সে মানুষের ক্ষতি করবে না, মানুষের হুকুম মেনে চলবে এবং সে আত্মরক্ষা করবে। কিন্তু সে আত্মরক্ষা করবে মানে মানুষের ক্ষতি না করে, সে মানুষের হুকুম মেনে চলবে অন্য মানুষকে মানে ক্ষতি না করে। আর চতুর্থ একটা নিয়ম দেওয়া হয়েছিল যে সে এই নিয়মগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারে। কিন্তু ভিকিকে কিন্তু সেরকম চতুর্থ কোনো নিয়ম দেওয়া হয় নাই। ভিকি ভার্চুয়ালি ইন্টারেক্টিভ কাইনেটিক ইন্টেলিজেন্স, ভিকি কিন্তু যে সুপার কম্পিউটার, সে নিজের মতো করে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। তাহলে তুমি যদি কাউকে যদি প্রেমিস দিয়ে দাও এবং সে প্রেমিস অনুসারে সে যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে তুমি তো ইন্টেলিজেন্ট বলাটাই উচিত। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো কম্পিউটারগুলোর ইন্টেলিজেন্স আছে বলে, যেটা পিঙ্কিও পরবর্তীতে বলল, এটা আমাদের কাছে মনে হতে পারে। তারপরে যে এআই সিনেমার মধ্যে আগামীকাল আমি 4th ইয়ারে এটা নিয়ে আলোচনা করব। সেখানে যে যে মেকানিক্যাল যে বাচ্চাটা মেকা, তার মধ্যে মানে অ্যাফেকশন ডেভেলপ করছে, তার মধ্যে লাভ ডেভেলপ করছে এবং সেগুলো হার্ডওয়্যার হয়ে আছে। এখন এই সিনেমাতে যেভাবে দেখানো হয়েছে সেটা যদি আমরা রিয়েল হিসেবে ধরে নেই, হতে পারে বলে মনে করি, তাহলে আমাদেরকে মনে করতে হবে যে হ্যাঁ, স্ট্রং এআইটা কিন্তু আসলে হতে পারে। তো আর আমি একটা কথা সেদিন বলেছিলাম যে মানে ম্যান ইজ এ রেশনাল অ্যানিমেল, মানুষের ইন্টেলিজেন্স আছে, এভাবে মানুষকে ডিফাইন করাটাই হলো যে এই সমস্যাটা তৈরি করেছে। আমরা যদি বলি যে ম্যান ইজ অ্যান এথিক্যাল অ্যানিমেল, ওই যে আমরা কাননের সাথে যে আলোচনা করছিলাম যে অন্যান্য প্রাণীর মধ্যে এথিক্স থাকতে পারে কিনা, তো মানুষকে যদি আমরা যদি এথিক্যাল অ্যানিমেল হিসেবে ধরি এবং এথিক্সের ক্ষেত্রে হিউম্যান স্ট্যান্ডার্ডকে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, তাহলে নন হিউম্যান বিইং গুলো কিন্তু মানুষের সমান হতে পারে না। তাহলে লাস্টলি যেটা আমার কথা সেটা হচ্ছে যে আমরা কিন্তু বারবার কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু সরাই নিচ্ছি। হ্যাঁ, আমরা একবার এটা বলছি, আরেকবার এটা বলছি, আরেকবার এটা বলছি। আসলে কি আমরা শেষ পর্যন্ত মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অধিকারী, যে আমরা আমরা আমাদের ছাড়া কাউকে গ্রহণ করব না, সেই জন্য আমরা নানা ধরনের যুক্তির কথাগুলো বলছি। এটা কি ব্যাপারটা সেটা, নাকি ব্যাপারটা এমন যে আমরাও আসলে সঠিক বুঝতে পারছি না যে কি এমন জিনিস যেটা আমাদেরকে সেরা হিসেবে গড়ে তুলছে। তো আমাদের যে মানে অ্যাকচুয়ালিটি, আমাদের যে অ্যাক্টিভিটিস, সেগুলোর বাইরে আমাদের একটা পটেনশিয়াল, আমাদের একটা মানে ফিউচারিস্টিক একটা এন্টিটি আছে। তো ফিউচার জিনিসগুলোকে আমরা একটা অ্যান্টিসিপেট করে একটা মডেলের মধ্যে আনতে পারি, কিন্তু হিউম্যান, আমার যে কনস্ট্যান্ট গ্যাপ থিওরি যেটা বলে যে হিউম্যান যে পটেনশিয়ালিটি, হিউম্যান যে ইনার একটা কিছু স্পেশালিটি, দিস ইজ সামথিং ভেরি ইউনিক। এটা আসলে কোনো ফাংশনাল টিউরিং মেশিন বা কোনো কম্পিউটারের মধ্যে তৈরি করা সম্ভব হবে না। সেই জন্য আমি আলটিমেটলি আশ্রয় নিয়েছি যে আমরা সিলেকশন অফ নেচার, আমাদের নেচার সিলেক্ট করেছে এথিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, আর থিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে উই আর দ্য সান অর স্লেভ অর উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড, যার কারণে আমাদেরকে আসলে আলটিমেটলি তারা ছাড়িয়ে যেতে পারবে না। তো এই আলোচনাটা অ্যাটলিস্ট আমার কাছে খুবই লাইভলি মনে হয়েছে, যদিও আমি অনেক দিন থেকে এগুলো নিয়ে আলোচনা করছি। ইনফ্যাক্ট আমরা যদি মুখোমুখি বসে অনেক আরামায়েশের সাথে অনেক ভালো করে যদি আলোচনাগুলো করতে পারতাম, আমাদের ভালো লাগতো। আর আমাদের ডিপার্টমেন্টের বাইরে যে কয়েকজন তোমরা জয়েন করেছো, তোমাদেরকে আমি অভিনন্দন জানাই। আমাদের ভবিষ্যতের আলোচনাগুলোতে তোমরা থাকবে, আর তোমরা যারা পার্টিসিপেট করেছো তোমরাও আমাদের ভবিষ্যতের আলোচনাগুলোতে থাকার চেষ্টা করবা। আমরা নতুন কোনো বিষয়ে নতুন কোনো আমাদের প্রেজেন্টারকে দিয়ে আমরা এই উইদিন এ উইক অর এরকম শর্ট টাইমের মধ্যে
আমরা একটা আলোচনার ব্যবস্থা করব। থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। স্যার আমার আরো একটা কথা বলার ছিল। প্লিজ প্লিজ বলে ফেলো, বলে ফেলো। স্যার মানুষ যে সৃষ্টির সেরা জীব সেটা তো অন্য কেউ বলে নাই, মানুষ নিজেকে নিজেই বলছে। সেম ব্যাপারটা যদি কখনো এআই রা বলে আমরাও মানে স্ট্রং, আমরাও মানুষের চাইতে সেরা, তখন কি হবে? আচ্ছা আচ্ছা, এই পিঙ্কি, আমি তোমাকে এটা প্রপোজ করি, সেটা হচ্ছে যে what about you just initiate a discussion with this proposition? স্যার আরেকবার প্রশ্নটা বলবেন, আমি বুঝি নাই। আগামী শুক্রবার বা শনিবার এই যে মানুষ যে সেরা, হ্যাঁ আসলে কি মানুষ সেরা, হ্যাঁ এটা নিয়ে যদি পিঙ্কি যদি আমাদের সাথে অল্প 10 মিনিট আলোচনা করলেও চলবে। হ্যাঁ, তুমি আমাদেরকে 10-15 মিনিটে একটা ইনিশিয়াল দিবা, এরপরে আমরা বাকিরা সেটার মধ্যে পার্টিসিপেট করব। আমরা আসলে বোঝার চেষ্টা করব যে আমরা যে নিজেদের ঢোল নিজেরা পিটাচ্ছি এটা কি আসলে আমরা সঠিক কাজ করছি, এটা ফিলোসফিক্যালি জিনিসটা আসলে কিভাবে দেখা যায়, এটা নিয়ে কিন্তু একটা চমৎকার আলোচনা হতে পারে। স্যার এখন কথা হচ্ছে আমি এখানে কি টপিক আনবো, এখন আপনি যা শিখছি তা হচ্ছে আপনার থেকে বলা জিনিস, আর হচ্ছে আপনি যা যা বলছেন না 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 না, ঠিক আছে ঠিক আছে। মানুষ তুমি আমাকে এখন যে প্রশ্নটা করেছো, তুমি জাস্ট এই প্রশ্নটা একটু ইলাবোরেটলি করবা তোমার আন্ডারস্ট্যান্ডিং অনুসারে। তুমি যা 5-7 মিনিট 10 মিনিট যা পারো বলবা, এরপর আমরা আলোচনা করব। এটা কি হতে পারে? স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ প্লিজ। স্যার আমারও পিঙ্কির মতো সেম কোশ্চেন, যে স্যার আমরা মানুষরা তো নিজেদেরকে শ্রেষ্ঠ বলছি, কিন্তু এআই যখন দাবি করবে স্যার তারাও শ্রেষ্ঠ, বা স্যার এআই এর যে কাজগুলো অনেক সময় দেখা যায় যে কি স্যার আমরা সাধারণ মানুষরা যা করতে পারি না, এআই কিন্তু অনেক সময় মানে ওই জিনিসগুলো করে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে স্যার শ্রেষ্ঠত্বের দাবি তো তারাও করতে পারে, এবং সে ক্রেডিট দাবি করতে পারে যে আই এম দ্য সুপিরিয়র বেস্ট। জি স্যার, আমি সেটাই বলছিলাম, কাজটা তো আমি করছি, তুমি করো নাই। হ্যাঁ জি স্যার, আমার পয়েন্টটা সেখানে স্যার, এটা নিয়ে আমরা চাচ্ছি যে একটা আলোচনা হোক স্যার। তাহলে আমাদের নেক্সট উইকের আলোচনাটা কি শুক্রবার হতে পারে না শনিবার, মানে বা কোন দিন, বা রোববার, কোন দিন তোমরা প্রেফার করো? স্যার আপনি যখন বলবেন। বাট স্যার এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক হবে স্যার আলোচনা করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা আগামী কোন দিন করলে ভালো, শনিবার বা রোববার? মাহফুজ মনে হয় প্রেজেন্টার কি শনিবার অথবা জি জি পিঙ্কি আপু আপনি কত করতে যাচ্ছেন? কোন অনুসারে কোনটা ভালো হয়? হ্যাঁ আমার মনে হয় দুইজনেই প্রেজেন্টার হোক, তাহলে ভালো হয়। তা তো হবে, কিন্তু কোন দিন করলে ভালো হয় সেটা সমস্যা নেই। আচ্ছা তাহলে আগামী শনিবার, তাহলে শনিবার হলে কি সন্ধ্যা 7টা, সন্ধ্যায় হলে ভালো হয় নাকি না দিনের বেলায়? না সন্ধ্যায় ভালো, এই টাইমটা স্যার ভালো হয়, এই টাইমে স্যার অনেকে ফ্রি থাকে। আচ্ছা তা আমরা 7টায় করব, এখন তো সন্ধ্যা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আমরা কি একটু আগে করব 6:30টায়? 7টার দিকে বেটার আই থিংক। আচ্ছা তাহলে আগামী শনিবার 7টায়, আমি 7:45টায় লগ ইন করবো। আমাদের পিঙ্কি এবং ফাতেমাতু জোহরা ওরা দুজন প্রেজেন্ট থাকবে, এবং ওদের মনে যা আসে তাই তারা আলোচনা করবে। তারা যদি ভালো মনে করে তারা 2-4টা পয়েন্ট নোট ডাউনও করে নিতে পারে। ইন দ্য মিন টাইম এই তোমরা দুজন থাকবা তো না? জি স্যার থাকা ট্রাই করব বেস্ট। আচ্ছা আচ্ছা ফাতেমা, তাহলে স্যার টাইটেলটা কি দাঁড়ালো, এআই ভার্সেস হিউম্যান বিং? তো ফাতেমা এটা হচ্ছে যে টাইটেলটা আমি একটা লিখে দিব, টাইটেলটা হবে যে আসলে মানুষ যে সেরা এটার আসলে প্রমাণটা কি, হ্যাঁ নাকি হাউ কুড উই অ্যাসিউম দ্যাট ম্যান ইজ সুপেরিয়র, এরকম একটা কিছু আছে। শুধু এই ক্ষেত্রে না, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা আলোচনা হবে। সামগ্রিকভাবে, শুধু এই না, সামগ্রিকভাবে আমরা আলোচনা করব। আমাদের সুপিরিয়রিটি কোশ্চেন হতে পারে, সুপিরিয়রিটি কোশ্চেনও হতে পারে। আচ্ছা তো সেটা তাহলে পিঙ্কি, ডু ইউ এগ্রি? ঠিক আছে স্যার, আমি চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা খুব ভালো হলো যে আমরা নেক্সট আলোচনার টপিক পেয়ে গেলাম। তাহলে উইল বি মিটিং ইন দ্য নেক্সট উইক অ্যাকর্ডিং টু দিস শিডিউল অন দ্য টপিক। স্যার রাজু ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে সহজ করে ব্যাপারটা প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সাথে দেখা হবে।